স্যার প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে সাইটে যদি আমরা বাংলায় লিখি, তাহলে যে একটা সাইটে আমরা অনেক কিছু মানে অনেক কিছু সম্পর্কে লিখতে পারি, সেই ক্ষেত্রে স্যার কি ধরনের নাম চুজ করতে হবে? বা ধরুন যে আমি বাংলায় লিখলাম, ইংরেজিতে লিখলাম, এরকম হতে পারে না স্যার? মানে একটা ওয়েবসাইটে আপনি বাংলায় লিখলেন, বাংলায় লিখলে অনেক ধরনের লেখা লিখতে পারবেন, এটা বলছেন, এটা মিন করছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, বাংলায় চাইলে আপনি লিখতে বাংলায় লিখলে পারবেন কি তো। ঠিক পাওয়া আচ্ছা, একই সাইটে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ না করাটা বেটার। বুঝতে জি পেরেছেন? স্যার, একই সাইডে ধরেন যে বাংলা ইংরেজি লেখা যাবে না স্যার? সরি? একই সাইটে ল্যাঙ্গুয়েজে লেখা যাবে না, বাংলা ইংরেজি, এইটা বলছিলাম। এবং জি, সেই আপনি সাইট আপনি থেকে কি যে অ্যাডসেন্স পাবো? আচ্ছা, বাংলা সাইট থেকে কি অ্যাডসেন্স পাবো, এটা কোশ্চেন ছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, বাংলা বাংলা যদি আমার ল্যাঙ্গুয়েজ, আমার সাইটের ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, তাহলে আমি বাংলা সাইট থেকে কি আমি আসলে অ্যাডসেন্স পাবো? আচ্ছা, এখানে দেখেন, কথা হচ্ছে যদি আপনি অ্যাডসেন্স পাবেন, অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দেওয়া হবে, কেমন? কারণ বাংলাদেশ বাংলাদেশ আগে আগে কিন্তু বাংলা সাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হতো না, কারণ গুগল আগে বাংলা জানতো না। ঠিক আছে? So, এরপরে বেশ 2 বছর 3 বছর এরকম একটা সময় হবে, যে 2-3 বছর আগের কথা হবে। আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, তবে এরকম একটা সময় যে 2-3 বছর, 3 বছর হবে হয়তো। তখন গুগল বাংলা একদিন অ্যানাউন্স করে যে বাংলা সাইট এখন গুগল বাংলা জানে। ঠিক আছে? অর্থাৎ গুগল এখন বাংলা বোঝে। ঠিক আছে? এরপর থেকে গুগল বলেছে, অ্যানাউন্স করেছে যে আমরা এখন বাংলা বুঝি, এবং বাংলা যত রকম ব্লগ আছে, বাংলা ব্লগ থেকে আমরা অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দেব। এর আগে পর্যন্ত বাংলা বুঝতো না। বাংলা মানে বাংলা যদি সাইটের কোনো ল্যাঙ্গুয়েজ হইতো, তাহলে সেখান থেকে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দিত না। বাট এই অ্যানাউন্সমেন্টের পর থেকে বাংলা ওয়েবসাইটগুলোতে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দিয়ে থাকে। আপনি বুঝতে পেরেছেন? মাহমুদুর রহমান, আর দেয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে জি এখন স্যার, বাংলা যদি সাইটের ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, তাহলে আসলে কি হবে? আচ্ছা দেখেন, আমি এর আগে কথা বলেছিলাম আপনাদের জিওগ্রাফিক লোকেশনের উপরে ভিজিটর নিয়ে কথা বলেছিলাম, তাই না? যে জিওগ্রাফিক লোকেশনের উপরে আমরা যদি ভিজিটরকে ভাগ করতে যাই, তাহলে আমরা দুই ধরনের ভিজিটর পাবো, একটা হচ্ছে হেলদি আর একটা হচ্ছে পোর ভিজিটর, তাই না? সো আমরা বলেছিলাম যে যদি কোনো একটা কান্ট্রির জিও যদি কান্ট্রির একটা একটা কান্ট্রি যদি অনুন্নত কান্ট্রি হয়, ঠিক আছে, তাহলে ওই কান্ট্রিটা কি হবে? ওই কান্ট্রিটা ওই কান্ট্রির ভিজিটরগুলো পোর ভিজিটর হিসেবে কাউন্ট হবে। আর যদি এমন হয় যে কোনো একটা কান্ট্রি খুব ভালো, খুব ভালো উন্নত একটা কান্ট্রি, তাহলে এই উন্নত কান্ট্রির জন্য কি হবে? ওখান থেকে যে ভিজিটরগুলো আসবে, এগুলোকে হেলদি ভিজিটর হিসেবে কাউন্ট করে গুগল। ঠিক আছে? যার কারণে সিপিসিটা কম বেশি হয়ে যায়। যেমন আপনি আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশি ভিজিটর, আপনি বাংলাদেশ থেকে যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন, অথবা যদি ইউটিউব দেখেন, তাহলে আপনাকে কোন ধরনের অ্যাড দেখানো হয়? আপনাদেরকে কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশ থেকে দেখলে আমাদের বাংলাদেশি অ্যাড দেখানো হয়, তাই না? বাংলা দেখা যাচ্ছে দেখা যে যায়। আমাদেরকে জি ফুড স্যার। পান্ডা ফুড পান্ডার অ্যাড দেখানো হয়, আমাদেরকে দেখা যাচ্ছে যে ভেসলিনের অ্যাড দেখানো হয়, সানসিল্কের অ্যাড দেখানো হয়, তাই না? ম্যাজিক ম্যাজিক টুথপেস্ট। তো এই টাইপসের দেখা যাচ্ছে আমাদেরকে অ্যাড দেখানো হয়। ওকে? তারপর ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখানো হয়। আচ্ছা, যদি আমেরিকা থেকে একজন ভিজিটর ভিজিট করে, অথবা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করে, অথবা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল এক্সপ্লোর করে, তাহলে তাকে কোন ধরনের অ্যাড দেখানো হয়? তাকে দেখা যাচ্ছে যে সাধারণত ইউএস কান্ট্রির মধ্যে ওখানকার যে ব্র্যান্ডগুলো আছে, শপগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেগুলোর অ্যাড দেখানো হয়, তাই না? সো এখানে কিন্তু সিপিসির একটা ফ্যাক্ট থাকে। কারণ বাংলাদেশ থেকে মনে করেন যে সানসিল্ক একটা যদি অ্যাডে ক্লিক পড়ে, বা বাংলাদেশ থেকে ধরলাম ভালো অ্যাডের মধ্যে গ্রামীণ ফোনের একটা অ্যাড ধরলাম, ওকে? সো গ্রামীণ ফোনের যদি একটা অ্যাডে
হাই সিপিসির অ্যাড যদি হয় গ্রামীণ ফোনের অ্যাডে যদি একটা ক্লিক পড়ে, তাহলে পাবলিশার কত ডলার পেতে পারে, সর্বোচ্চ কত ডলার পেতে পারে? সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 30 সেন্ট, 40 সেন্ট বা $1। ওকে। আর বাইরের যদি কান্ট্রি থেকে কেউ ভিজিট করে, সেখান থেকে যদি দেখা যায় যে আমেরিকান এক্সপ্রেসের একটা অ্যাড করেছে, ওকে, একটা ফেরারি গাড়ির একটা অ্যাড সে দেখতে পাচ্ছে, তো সেখানে যদি ফেরারি গাড়ির মধ্যে যদি দেখা যায় যে একটু বিএমডব্লিউ ফেরারির যদি একটা অ্যাডে ক্লিক করে, তাহলে সেখান থেকে সে কত পাবে? সেখান থেকে অবশ্যই বেশি পাবে গ্রামীণ ফোনের অ্যাডের থেকে, তাই না? একজন পাবলিশার প্রফিটেবল হবে। সো এটার জন্যই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেলের ব্লগ করেছি, যেন আমাদের সিপিসি ভিজিটর কম থাকলেও যেন আমরা সিপিসিটা ভালো পাই। ওকে। আর ভিজিটর কিন্তু কম থাকবে না, কারণ দেখেন, বাংলা যদি আপনার ওয়েবসাইট হয়, তাহলে একটা একটা কান্ট্রি বা দেখা যাচ্ছে আমরা বাংলা বুঝি কারা, শুধুমাত্র বাংলাদেশিরা, কিছু প্রবাসী আছে তারা বাংলা বোঝেন, তাই না? আর দেখা যাচ্ছে কলকাতার কিছু কিছু মানুষ আছেন যারা বাংলা বোঝেন, যাদের ল্যাঙ্গুয়েজ বাংলা। সো এই যে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, যার কারণে কি হচ্ছে, আমরা হচ্ছে ওই বাংলা সাইটগুলোর ভিজিটর। বাট যদি আপনার ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনাল হয়, আই মিন ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ হয়, তাহলে আপনার পুরো ভিজিটর হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর। ঠিক আছে? সো আপনি এখান থেকে কিন্তু বেশি প্রফিটেড হবেন, একদিক দিয়ে আপনার সিপিসির দিক দিয়ে, সেকেন্ড কথা হচ্ছে যে আপনার আর্নিং সিপিসি এটার দিক দিয়ে, আর সেকেন্ড কথা হচ্ছে আপনি ভিজিটরের দিক দিয়ে বেশি প্রফিটেবল হবেন। ওকে। যার কারণে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কাজটা দিয়ে স্টার্ট করেছি, আমরা চাইলে বাংলা ব্লগ করতে পারতাম। ওকে। আচ্ছা, আজ পর্যন্ত আপনি বাংলা ব্লগ করেছেন? জি স্যার। আজ পর্যন্ত বাংলা কোনো ব্লগ করেছেন? না স্যার। আপনি নিজে বাংলা ব্লগ করেন না, কেন বাংলা ব্লগ করবেন? আর স্যার অ্যাকচুয়ালি আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি ওকে। অ্যাডের কথা বলবেন স্যার, অ্যাডটা শো করালেই কি মানে আমাদের সেন্টগুলো অ্যাড হবে, নাকি অ্যাডটাতে ক্লিক করতে হবে মানে ভিজিটর? আচ্ছা, অ্যাডে কি অ্যাড শুধু শো হলে কি আমরা আমরা পাবো, নাকি অ্যাডে ক্লিক করতে হবে? আচ্ছা দেখেন, দুই ধরনের আর্নিং আছে, একটাকে বলা হচ্ছে সিপিসি আর একটা বলা হচ্ছে আরপিএম। ওকে। আচ্ছা, আরপিএমটা কি? আরপিএমটা হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে কতগুলো অ্যাড শো হচ্ছে, এই অ্যাড শো এর উপরে প্রত্যেক 1000 ওয়ার্ডের মধ্যে, 1000 অ্যাড শো এর মধ্যে 1000 যতগুলো আপনার ইমপ্রেশন শো হবে, 1000 যদি ইমপ্রেশন শো হয়, তাহলে 1000 ইমপ্রেশনের মধ্যে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। ওকে। যে যেমন হচ্ছে $2, $2, $1, $3, এটা ডিপেন্ড করবে অ্যাডের কোয়ালিটির উপর। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, ব্যাপারটা এরকম, জি স্যার। আর একটু এক্সপ্লেইন করি। যে মনে করেন একজন ভিজিটর দুইটা পেজ ভিজিট করছে, দুইটা পেজে আপনার তিনটা 6টা অ্যাড ছিল, একটা করে পেজে 3টা করে অ্যাড শো করছিল। সো তিনটা 6টা পেজ, 6টা অ্যাড সে ভিজিট করেছে, অ্যাড দেখতে পেয়েছে, তাই না? দুইটা পেজ ভিজিট করে 6টা অ্যাড দেখতে পেয়েছে। যদি এমন হয় যে 10 জন মানুষ আসছে, 10 জন মানুষ এসে দুইটা করে পেজ ভিজিট করছে, তাহলে টোটাল ভিজিট করতেছে কয়টা? 20টা পেজ। 20টা পেজে অ্যাড ছিল, প্রত্যেকটা পেজে 3টা করে, দ্যাট মিনস 3 বিশং 60, তাই না? 3 কোটি 60। সো 60টা করে অ্যাড সে দেখতে পাচ্ছে, অর্থাৎ 5টা 10টা ভিজিটর আসলে 60টা অ্যাড দেখা হচ্ছে। তো এরকম ভাবে যখন 1000 ইমপ্রেশন হবে, 1000 ইমপ্রেশনে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ আরপিএম দেওয়া হবে। আরপিএমটা ডিপেন্ড করবে অ্যাডের কোয়ালিটিগুলোর উপরে, যে কত হাই সিপিসির অ্যাড আসতেছে, হাই সিপিসির অ্যাডের উপরে ডিপেন্ড করবে আপনার আরপিএমটা। আরপিএম হতে পারে যে $1 হতে পারে, $2, $3 হতে পারে। বোঝা গেছে আমার কথা? সো 1000 অ্যাড, 1000 ইমপ্রেশন শো হওয়ার জন্য আপনি $3 পেতে পারেন, $2 পেতে পারেন, $1 পেতে পারেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আর যদি অ্যাডে ক্লিক করে তাহলে আর যদি অ্যাডে ক্লিক করে, তাহলে সেটাকে বলা হচ্ছে সিপিসি, ক্লিক পার কস্ট। এটা হচ্ছে আলাদা আলাদা হিসেব। যখন কেউ অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করার পর যখন ওই অ্যাডটা ওপেন হবে, এবং ওই অ্যাডটা থেকে অ্যাডটা যখনই ওপেন হবে, তখন আপনি সঙ্গে সঙ্গে সিপিসির ইনকামটা পেয়ে যাবেন। কেমন? যে অ্যাডে ক্লিক করছে। এখন এটাতেও আবার ডিপেন্ড করতেছে যে আপনার কোন ধরনের অ্যাডে ক্লিক করেছে।
নরমাল অ্যাডে ক্লিক করেছে নাকি আপনার একটু হাই সিপিসি অ্যাডে ক্লিক করেছে। যদি হাই সিপিসি অ্যাডে ক্লিক করে তাহলে আপনি মোটামুটি দেখা যাচ্ছে $2, $3, $5, $7 এরকম এরকম আপনি সিপিসি পেয়ে যাবেন। বোঝা গেছে? এটা সিপিসি $50, জি স্যার। হ্যাঁ $100 হইতে পারে একটা সিপিসি। এখন মনে করেন যে বারাক ওবামা ঢুকছে, বারাক ওবামা ঢোকার পরে এখন আপনার মনে করেন যে সাইটে একটা অ্যাডে ক্লিক দিচ্ছে, তাহলে আপনি সেখান থেকে মিনিমাম $100 পেতে পারেন। বোঝা গেছে আমার বারাক কথা? ওবামা ক্লিক করলে স্যার $100 হবে, আমরা করলে হবে না? না তাহলে হবে না, না কারণ বারাক ওবামা তো একজন হেলদি ভিজিটর, তাই না? স্যার বারাক ওবামার ফোন নাম্বার থাকলে দিয়া দিয়ে স্যার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে গুগল কি বুঝতে পারে যে আসলে কোন ভিজিটরটা কেমন। জি 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 বুঝতে পারে কোন ভিজিটর হেলদি ভিজিটর, কোন ভিজিটর পোর ভিজিটর, এটা বুঝতে পারে। এটা ইন্টারেস্টের উপর আমি বলেছিলাম আপনাদেরকে যে ইন্টারেস্ট বেস ভিজিটর আছে, ঠিক আছে? আপনি কখন সর্বোচ্চ সর্বোচ্চ পেমেন্ট পাবেন দেখেন, আপনার আমি তিনটা ভাগে ভাগ করেছিলাম ভিজিটরকে, তাই না? তিনটা ভাগে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক, তাই না? তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্টারেস্ট বেজ, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু, বলেন তো আরেকটা কি? সোর্স। ভেরি গুড নবী সাহেব। সো সোর্সের উপর ডিপেন্ড করে ভিজিটর আছে, জিওগ্রাফিক লোকেশনের উপরে ভিজিটরকে আমরা ভাগ করেছি। আবার আমরা আরেকটা ভিজিটর পেয়েছিলাম অ্যাকর্ডিং টু, কে বলবেন? মির্জা সাহেব? জি স্যার। ভিজিটরকে আমরা এই যে একটু আগে বললাম, এর আগেও আমরা এটা নিয়ে কথা বলেছি যে ভিজিটরকে আমরা মূলত প্রথমত তিনটা ভাগে ভাগ করেছিলাম, তাই না? জি স্যার। কি কি বলেন তো? অ্যাকর্ডিং টু জিওগ্রাফি, অ্যাকর্ডিং টু সোর্স, অ্যাকর্ডিং টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে আমাদের সোর্সটা আছে, সোর্সটাতে আসলে কি আসতেছে, যদি একজন ভিজিটর অর্গানিক ভাবে ভিজিট করে, অর্থাৎ সরাসরি গুগলে সার্চ করে কোন একটা কিওয়ার্ড ধরে সার্চ করেছেন, সার্চ করার পরে তিনি মনে করেন যে অনেক ওয়েবসাইট পেয়েছেন, এই ওয়েবসাইটগুলোর মধ্য থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছেন। তো এই যে অর্গানিক ভিজিটর তিনি আসলেন, সোর্সের উপর ডিপেন্ড করে অর্গানিক ভিজিটর, তারপর হচ্ছে আমরা আরও পাচ্ছি রেফারেল ভিজিটর এবং ডিরেক্ট ভিজিটর। আমরা বলেছিলাম যে সোর্সের উপর যে এই তিনটা ভিজিটর আছে, তিনটা ভিজিটরের হেলথ তিন রকম। ওকে, তিনটা ভিজিটরের হেলথ তিন রকম, অর্থাৎ স্বাস্থ্য তিন রকম। বোঝা গেছে রহিমচন্দ্র? যেমন ডিরেক্ট ভিজিটর হচ্ছে, ডিরেক্ট যদি ভিজিটর হয় তাহলে পোর ভিজিটর। ডিরেক্ট ভিজিটর হলে হচ্ছে কি ভিজিটর? পোর ভিজিটর। আচ্ছা, যদি ডিরেক্ট না হয় একটু রেফারেল টাইপের ভিজিটর হয় তাহলে মিডিয়াম হেলদি ভিজিটর হবে। ওকে, আর যদি সরাসরি অর্গানিক ভিজিটর হয় তাহলে তার সোর্সটা যদি অর্গানিক হয় তাহলে ওই ভিজিটরটা হবে হেলদি ভিজিটর। বোঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কথা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক লোকেশন দিয়ে, যেমন হচ্ছে উন্নত কান্ট্রির ভিজিটরগুলো হচ্ছে হেলদি ভিজিটর, আর নর্মাল কান্ট্রির ভিজিটরগুলোকে আমরা বলেছিলাম যে এরা পোর ভিজিটর। যেমন আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, আমরা হচ্ছে পোর ভিজিটর। আমাদের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে ইউএসএ, ইউকে, তারা হচ্ছেন হেলদি ভিজিটর, তাই না? আচ্ছা, একইভাবে ইন্টারেস্ট বেজের উপর কথা বলেছিলাম যে ইন্টারেস্ট বেজ ভিজিটর, যেমন মনে করেন যে আমার ইন্টারেস্ট কীরকম, আমি কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস খুঁজতেছি। এখন আমার সামর্থ্য কম, আমি খুঁজতেছি মনে করেন যে সিম্ফনি মোবাইল। আমি যদি সিম্ফনি মোবাইল খুঁজি তাহলে আমাকে দেখা যাচ্ছে আমাকে কোন ধরনের অ্যাড দেখানো হবে, আমাকে হয়তো পরে যদি আমি কোনো এক সময় ওয়েবসাইট ভিজিট করি অথবা ইউটিউব এক্সপ্লোর করি তাহলে দেখা যাচ্ছে আমাকে অ্যাড দেখানো হবে সিমিলার টাইপের কোম্পানির অ্যাড, যেমন হইতে পারে যে লাভা হইতে পারে, মাইক্রোম্যাক্স হইতে পারে, ম্যাক্সিমাস হইতে পারে, আইটেল হইতে পারে, তাই না? এই ধরনের প্রোডাক্টের আমাকে অ্যাড দেখানো হবে। সো আমি হচ্ছি পোর ভিজিটর। আচ্ছা, আমার থেকে এখন আপনার ইন্টারেস্টটা অনেক, আপনার ইন্টারেস্টটা বেশি, আপনার ইন্টারেস্টটা উন্নত,
ঠিক আছে, আপনার 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 কাছে টাকা পয়সা আছে, এখন আপনি সকালবেলা সার্চ করেছেন, মনে করেন যে আইফোন, আইফোন সার্চ করছেন, এখন বিকেলবেলা আপনি আবার ইউটিউবে গিয়েছেন অথবা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছেন, তখন কিন্তু আপনাকে অ্যাড দেখানো হবে, দেখা যাচ্ছে সিমিলার টাইপসের কোম্পানির অ্যাড, যেমন হইতে পারে অপ্পো, হইতে পারে কেমন স্যামসাং, হইতে পারে তারপর হচ্ছে আপনার এসটিসি হইতে পারে। সো এই টাইপসের সিমিলার টাইপসের ব্র্যান্ডের অ্যাপগুলো আপনাকে দেখানো হবে। কেন দেখানো হবে? কারণ আপনি এখন মনে করেন আপনার ইন্টারেস্টটা হচ্ছে ওই টাইপসের, আপনি এখন আইফোন খুঁজছেন, আপনাকে কিন্তু আর সিম্ফনি দেখাবে না, আর আমি সিম্ফনি খুঁজেছি, আমাকে কিন্তু আইফোন দেখানো হবে না। সো আমার ইন্টারেস্টটা, এই দুইটা ইন্টারেস্টের উপর ভিজিটরকে আমরা দুই ভাগে ভাগ করেছি। কেমন? যেমন হচ্ছে একটা হচ্ছে পোর ভিজিটর আর একটা হচ্ছে হেলদি ভিজিটর। তাহলে সবগুলা যদি আপনার তিনটা কমন সাইটে যদি আপনার হেলদি ভিজিটর পান, আপনি যেমন সোর্স, একটা ভিজিটরের সোর্স, একজন ভিজিটর সরাসরি অর্গানিক ভিজিটর, সরাসরি ভিজিট না করে তিনি অর্গানিকভাবে অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিট করেছেন, তার মানে তিনি হচ্ছেন অর্গানিক ভিজিটর বা ন্যাচারাল ভিজিটর, তার হেলথ হচ্ছে হেলদি। ওকে, এরপর হচ্ছে মনে করেন ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট হচ্ছে সে উন্নত রুচি সম্পন্ন মানুষ, তার টাকা পয়সা আছে, সে ভালো প্রোডাক্ট, মনে করেন যে বিএমডব্লিউ সার্চ করছে, তা এখন বিএমডব্লিউ সার্চ করছে, তার তার বিএমডব্লিউ কেনার অ্যাবিলিটি আছে, এভরি টাইম কিন্তু গুগল আপনাকে ট্র্যাক করছে। কেমন? এটাকে ইথিক্যাল হ্যাকিং বলা চলে, একরকম ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং বুঝতে পারছেন? ইথিক্স মানে কি বলেন তো? নীতি স্যার। নীতি, গুড। আচ্ছা, এই ইথিক্যাল হ্যাকিংটা আছে, এটাকে ইথিক্যাল হ্যাকিং বলা হয়। কেমন? যে আমার আমার তারা আসলে এমনভাবে মানে নৈতিকভাবে তারা আমাকে হ্যাক করছে, অনৈতিকভাবে না, কারণ আমি পারমিশন দিয়ে দিচ্ছি। কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন ওয়েবসাইটের কুকিজ চাই, অনেক ওয়েবসাইট আছে তাই না, যে কুকিজের কথা বলে যে এই ওয়েবসাইটটা আপনার কুকিজ কালেক্ট করবে, আপনি কি চান? আপনি চাইলে সেখানে অ্যাকসেপ্ট করতে পারেন, তারপরে অ্যাকসেপ্ট করার পর আপনি ওয়েবসাইটটা ভিজিট করার পারমিশন পাবেন। বোঝা গেছে আমার কথা? এবং আপনারা যখন আপনাদের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি অ্যাড করবেন, তখন কিন্তু আপনারাও এই কুকিজের প্রাইভেসি পলিসিটা আপনাকে অ্যাড করতে হবে। কেমন? যে আমরা আমাদের সাইটে কুকিজ ইউজ করি, যে আমাদের দেখা যাচ্ছে আমরা গুগল অ্যাডসেন্স ইউজ করি, অ্যাডসেন্স কিন্তু কুকিজ ইউজ করে। তো এটা কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণে থাকবে, ওকে, প্রাইভেসি পলিসির মধ্যে থাকবে। তো এই যে মনে করেন যে কুকিজ ইউজ করে আমাদেরকে ট্র্যাক করা হয়, অর্থাৎ আমাদের ইন্টারেস্টটা জানা হয়, এটাকে বলা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। সো এই যে ইথিক্যাল হ্যাকিং এর মাধ্যমে আমাদের ইন্টারেস্ট জানা হবে। সো আমি ওই ভিজিটর দেখা যাচ্ছে সে তার ইন্টারেস্ট বেজের উপর সে হেলদি ভিজিটর, দেখা যাচ্ছে সে বিএমডব্লিউ সার্চ করেছে, তার চাহিদা আছে বিএমডব্লিউ কেনার মতো, তার অ্যাবিলিটি আছে। আচ্ছা, এরপরে মনে করেন যে ওই ভদ্রলোক আমরা পেলাম কি পেলাম, হেলদি ভিজিটর পেলাম হচ্ছে সোর্স, অর্গানিক ভিজিটর, একই ভদ্রলোক অর্গানিক, একই ভদ্রলোক হচ্ছে আবার ইন্টারেস্ট বেজের উপর হচ্ছে একটু বড় লোক টাইপের ভিজিটর, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে ওই একই ভদ্রলোক যদি এমন হয় যে তার কান্ট্রিটাও হচ্ছে ইউএসএ, বোঝা গেছে আমার কথা? তো তার কান্ট্রিও হচ্ছে ইউএসএ, আই মিন সে জিওগ্রাফিক লোকেশনের দিক দিয়েও হেলদি, সে সোর্সের দিক দিয়েও হেলদি, সে ইন্টারেস্ট বেজের উপর দিক দিয়েও সে হেলদি ভিজিটর। তাহলে সবগুলোই যদি কমন হয় যে হেলদি ভিজিটর, তাহলে আপনি অবশ্যই সেখান থেকে সব থেকে বেশি সিপিসি পাবেন। ওই ভদ্রলোক যখন আপনার ওয়েবসাইটে এসে অ্যাডে ক্লিক দেবে, আপনি সেখান থেকে সব থেকে বেশি সিপিসি পাবেন, আরপিএম পাবেন। আমার কথা ক্লিয়ার? জি স্যার। স্যার, এখানে আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার কোনো ইউজার হয়, সেক্ষেত্রে তিনি মনে করেন যে ফোর ভিজিটর হলো, তো তিনি সার্চ করলো বিএমডব্লিউ, সেই ক্ষেত্রে কি অবস্থা হবে? আচ্ছা, সেক্ষেত্রে কি অবস্থা হবে? হ্যাঁ, তাকে যদি অ্যাড দেখানো হয়, অ্যাড কিন্তু দেখানোর একটা ফ্যাক্ট আছে মির্জা সাহেব, অ্যাড দেখানোর একটা মানে ফ্যাক্ট আছে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার কুকিজ যদি এমন হয় যে আপনার কুকিজ হচ্ছে আপনি সচরাচর আপনি বিএমডব্লিউ সার্চ করেন, ওকে, তাহলে সচরাচর যদি আপনি বিএমডব্লিউ সার্চ করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে বিএমডব্লিউর কিন্তু অ্যাড দেখানো হবে, অবশ্যই দেখানো হবে আপনাকে বিএমডব্লিউর অ্যাড। আর যদি আপনি বিএমডব্লিউ সার্চ না করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে বিএমডব্লিউর অ্যাড দেখানো হবে না।
যার কারণে কুকিজটা ফ্যাক্ট। আপনি যদি বিএমডব্লিউর অ্যাড দেখতে পান এবং ক্লিক করেন, তাহলে হ্যাঁ আপনি অবশ্যই হেলদি ভিজিটর এবং আপনার সিপিসি ভালো থাকবে। পাবলিশার আপনার কাছ থেকে সিপিসিটা বেশি পাবে। স্যার আমি ওয়েবসাইটে স্যার যখন আর কি যাই আর কি তখন কুকিজটা ওকে করতে বলে, আমি কুকিজ গুলো পারমিশন সাধারণত দিই না। স্যার পারমিশন না দিলে কি ওয়েবসাইটে ভিজিট করা যাবে না? আচ্ছা, কিছু ওয়েবসাইট আছে কুকিজ মাস্ট, তাদের অ্যাকসেপ্ট করতে হবে। কেমন? অ্যাকসেপ্ট না করলে আপনি ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন না। অথবা দেখা যাচ্ছে ওখানে অনেক ওয়েবসাইট আছে পারমিশন নেবে না আপনার, আবার অনেক ওয়েবসাইট আছে ওখানে অ্যাকসেপ্ট ডিনাই এরকম অপশন থাকে। সো আপনি চাইলে ডিনাই করতে পারেন। ডিনাই করলে আপনাকে আপনার ইন্টারেস্ট বেস অ্যাড দেখানো হবে না, আর যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাকে আপনার ইন্টারেস্ট বেস অ্যাড দেখানো হবে। জি স্যার, মাঝে মাঝে লেখা আছে এলাও, জি জি জি। আমি এগুলো সবসময় মানে এলাও করে দিই না। আচ্ছা, অনেক আবার নোটিফিকেশনের অ্যালাউ আছে। সো কুকিজ ওখানে দেখবেন যে নিচে একদম ফুটারের দিকে একটা আপনার পপ আপ চলে আসে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার আমি লাস্ট একটা কোশ্চেন করি। আমি বলতেছি যে এরকম স্যার আমরা তো যে ওয়েবসাইট নিয়ে স্যার কাজ করতেছে সবাই, আমরা জি জি। আর সেখানে অনেক টুল নিয়ে কাজ করি। বাংলাদেশে যেরকম একটা বর্তমান একটা মানে আলোচিত বিষয় হচ্ছে যে বাংলাদেশ টেস্টটা হেরে গেছে। বুঝি নাই। মাহমুদুর রহমান আরেকটু ক্লিয়ার করুন। বলতেছি যে আমরা ট্যুর সম্পর্কে স্যার একটা আর কি ওয়েবসাইট জি জি। করছি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে একটা আলোচিত ঘটনা বর্তমানে ঘটতেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ টেস্টে হেরে গেছে। এখন এইটা সম্পর্কে আমি ওই ওয়েবসাইটে যদি বাংলায় আমি লিখি, সেই ক্ষেত্রে স্যার কোনো প্রভাব পড়বে কিনা বা এই আইডিয়াটা কেমন? একই ওয়েবসাইটে আপনি লিখতে চাচ্ছেন বাংলা আর কি, যেমন বাংলাদেশ হারে গেছে সেখানে আমি ট্যুর সম্পর্কে লিখলাম, বাংলাদেশের যে কোনো আলোচিত বিষয় সম্পর্কে আমি লিখলাম, সেক্ষেত্রে আমার ভিজিটর বাড়ার সম্ভাবনা বেশি। আচ্ছা 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 আচ্ছা, দেখেন এখানে এরকম আমরা যে ব্লগটা করতেছি এটাকে বলা হয় মাইক্রোনিশ ব্লগ। বুঝতে পেরেছেন? মাইক্রোনিশ ব্লগ। মাইক্রোনিশ ব্লগ কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করাকে বলা হচ্ছে মাইক্রোনিশ। ওকে, সো আমরা কিন্তু এই মাইক্রোনিশ ওয়েবসাইট রান করেছি। যেমন আমরা কিন্তু আমাদের ডোমেইন নেমের মধ্যে এবং আমাদের যে ট্যাগলাইন আছে, ওয়েবসাইটের নেম এবং ট্যাগলাইন আছে, নেম এবং ট্যাগলাইনে আমরা কিন্তু জানিয়ে দিয়েছি যে আমাদের এটা একটা ট্যুর এবং ট্রাভেল বেজ ওয়েবসাইট, তাই না? ট্যুর এবং ট্রাভেল বেজ ওয়েবসাইট। সো আমরা যেখানে জানিয়ে দিচ্ছি যে এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল বেজ ওয়েবসাইট, সেখানে কিন্তু অন্য কোনো নিশ নিয়ে কাজ করার মানে হয় না এবং কাজ করা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, দিলে তাহলে ক্ষতি হবে এটাই বলতে। স্যার জি জি জি। ফ্রেন্ডলি হবে না, ইউজার আসলেও চলে যাবে। হ্যাঁ, আপনার র্যাঙ্ক হবে না ওয়েবসাইটটা। আর যদি আপনি এমন করেন, এমন যদি হয় যে আপনি এমন একটা ডোমেইন নেম চুজ করেছেন যে ডোমেইন নেমটা আসলে বোঝা যায় না আপনি কি নিয়ে কাজ করছেন। ওকে, যেমন স্যার অল ইজ ওয়ান লাইক যেমন আমি ওই যে বলেছিলাম একটা ওয়েবসাইটের একটা ব্লগের নেম বলেছিলাম যে shoutmeloud.com। ওকে, shoutmeloud.com, এটাতে কিন্তু বোঝা যায় না যে কি বেজ কাজ করা হচ্ছে। আচ্ছা, আবার মনে করেন যে আপনার পার্সোনাল নেম দিয়ে ব্লগ হইতে পারে, যেমন আল মাহমুদুর রহমান blog.com। ঠিক আছে? সো মাহমুদুর রহমানস blog.com এমন হইতে পারে যে মাহমুদুর রহমানস blog.com। এখন এখানে আপনি আপনার ডেইলি কাজ, আপনি কি সম্পর্কে, আপনি কি এক্সপার্ট, আপনি কি জানেন, কি শেয়ার করতে চাচ্ছেন, আপনি সেখানে শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, সেক্ষেত্রে কি স্যার পেজ মানে ব্লগটা কি র‍্যাঙ্কিং হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। ওকে, এটাকে মাল্টিনিশ বলা হয়। জি, মাহমুদুল ইসলাম। স্যার ওই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বাইরের দেশে সফরে যায়,
হুম হুম তো স্যার আমরা এই ব্লগের মধ্যে কি এগুলা লিখতে পারবো যে বাংলাদেশ মানে ইংলিশে লিখলাম আর কি? হুম হুম। না, এটাও লেখার তো দরকার নেই। কেমন? না না কারণ হচ্ছে কে কোথায় সফরে গিয়েছেন এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে নিউজ। বুঝতে পারছেন? এটা হচ্ছে নিউজ, নিউজ পোর্টাল টাইপের। এটা নিউজ এরকম না, আপনার কিন্তু হচ্ছে ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল হয়ে যাবে সেটা। আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেল, আপনি সেগুলোর ইনফরমেশন দেন যে আপনি কোথায় যাবেন বা আপনি কোথায় গিয়েছেন তার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। ওকে? ওকে স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার, জি, আমি একটা কোশ্চেন করতে চাই। শিওর। স্যার, যদি আমার কোনো ফ্রেন্ডকে অর্গানিক ভাবে ওকে ভিজিট করি, যেমন আমি কোনো কিওয়ার্ড দিয়ে দিলাম, ও সার্চ করে আমার ওয়েবসাইটে গেল, হুম হুম। গিয়ে আমার অ্যাডে ক্লিক করলো, সেই ক্ষেত্রে ব্যাক ফিডব্যাক কি? তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে? আচ্ছা দেখেন, সেক্ষেত্রে ঘটনা ঘটতে পারে যে দেখেন আপনি সারা দিন এমন হয়েছে যে আপনার সারা দিন আপনার কোনো ভিজিটর নাই, বোঝা গেছে? আপনার দেখা যাচ্ছে যে কোনো ভিজিটর তেমন কোনো কর্নার হয়, মাইক্রোফোনটা একটু মিউট করেন। মনে করেন আপনার সারাদিন একটা ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, এখন আপনি আপনার 5 জন বন্ধুকে ফোন করছেন, ফোন করে বলছেন দোস্ত আমার আমার ক্লিক লাগবে, হ্যাঁ আমার আমার ওয়েবসাইটে এরকম অর্গানিকভাবে সার্চ করে ঢুকে আমাকে ক্লিক দিবে। আচ্ছা, প্রথম দিন 5 জন বন্ধু ঢুকছে, ঢোকার পরে ক্লিক দিছে, ওকে? আচ্ছা, ক্লিক দিয়ে বের হয়ে আসছে। এখন আপনার কথা হচ্ছে যে প্রথম দিন হয়তো গুগল আপনাকে কিছু মাইন্ড করবে না, হয়তো ভাববে যে এটা ইটস নর্মাল, ইটস হ্যাপেন, এটা হতে পারে। বোঝা গেছে তো ওই দাসন? যেটা হতে পারে, আনফরচুনেটলি হতে পারে যে 5টা ভিজিটর আসছে, 5 জনে ক্লিক দিচ্ছে, এটা হতে পারে। তবে এটা হয় না, কারণ গুগলের কাছে হিসাব আছে, গুগলের কাছে যে কত পার্সেন্ট অ্যাডে ক্লিক পড়ে, কত পার্সেন্ট ভিজিটর এসে অ্যাডে ক্লিক দেয়। আচ্ছা, আমি এক্ষেত্রে আমি বলতে চাই এটাকে সিটিআর রেট বলা হয়, সিটিআর রেট। কেমন? সিটিআর রেটটা কি আমি একটু বুঝিয়ে বলি যে সিটিআর রেট কি। সিটিআর রেট হচ্ছে মনে করেন যে এক এক আপনার পেজ ভিউ হয়েছে, মনে করেন যে আপনার একটা ওয়েবসাইটে পেজ ভিউ হয়েছে 100টা পেজ ভিউ হয়েছে, 100 পেজ ভিউয়ে যদি এমন হয় একটা অ্যাডে ক্লিক করেছে, 100টা পেজ ভিউ হয়েছে। পেজ ভিউ কাকে বলতেছি? মনে করেন যে আমি একজন ভিজিটর আসলাম, আমি 2টা পেজ ভিজিট করেছি, ওকে? তার মানে আপনার পেজ ভিউ হচ্ছে 2। আচ্ছা, যদি এমন হয় যে 10 জন ভিজিটর আসছে, সবাই 2টা করে পেজ ভিজিট করছে, তাহলে আপনার পেজ ভিউ কত হবে? 20, তাই না? 20 পেজ ভিউ হবে, তাই কি না? আচ্ছা, এই যে 20 পেজ ভিউ হবে, আচ্ছা কেউ একজন টেক্সট করেছেন, দেখি একটু। স্যার আমি আজকে একটু বাইরে আছি, এতক্ষণ মোবাইলে জয়েন ছিলাম কিন্তু এখন মোবাইল চার্জ শেষ। ঠিক আছে, আচ্ছা দেখেন আমার কথা শুনেন একটু। সো এই যে আপনার পেজ ভিউটা আপনি পাচ্ছেন, এই পেজ ভিউর উপরে ডিপেন্ড করছে সিটিআর রেট। যেমন পেজ ভিউ 100 পেজ ভিউ যদি আপনার একটা ক্লিক পড়ে, তাহলে আপনার সিটিআর রেট হবে 1%। যদি 100 পেজ ভিউ আপনার 10টা ক্লিক পড়ে, আপনার সিটিআর রেট হবে 10%। আপনার যদি 5টা ক্লিক পড়ে, তাহলে আপনার সিটিআর রেট হবে 5%। এই সিটিআর রেটের একটা নর্মাল হিসাব আছে গুগলের কাছে, যে একজন মানুষের সিটিআর রেট, একজন পাবলিশারের একটা ব্লগের বা ইউটিউবের সিটিআর রেট সর্বোচ্চ কত হইতে পারে, কত থেকে কতর মধ্যে লিমিট থাকে, এটা গুগলের কাছে হিসেব আছে। গুগল বলতেছে যে সর্বোচ্চ 3% সিটিআর রেট হইতে পারে, 3%-এর উপরে সিটিআর রেট যাবে না, ওকে? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 100টা যদি পেজ ভিউ হয়, সর্বোচ্চ 3টা অ্যাডে ক্লিক পড়ার সম্ভাবনা আছে অর্গানিকভাবে, সর্বোচ্চ 3টা পর্যন্ত পড়লে গুগল মাইন্ড করবে না। বাট যদি 3টার বেশি হয়, তখন কিন্তু গুগল ব্যাপারটাকে একটু মাইন্ডে নেবে যে কি ব্যাপার, এমন কেন যে 10 জন ভিজিটর আসছে, 10 জনে এসে অ্যাডে ক্লিক দিচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা তহিদ হাসান? তখন কিন্তু গুগল এটা আপনাকে একদিন 2 দিন দেখবে, একদিন দেখলো, 2 দিন দেখলো, তারপর যদি প্রবলেম হয় দেন আপনাকে সাসপেন্ড দিয়ে দেবে, সাসপেনশন দিয়ে দেবে। বুঝতে পারছেন? আপনি সাসপেন্ড খেয়ে যাবেন।
আচ্ছা, এরপরে দেখেন কি হতে পারে, আপনাকে 1 মাসের জন্য সাসপেনশন দিতে পারে, আবার অথবা যদি দেখে যে না আপনি বেশি একটু ইলিগাল কাজ করছেন, তাহলে আপনাকে একদম পার্মানেন্টলি ডিজেবল করে দিতে পারে। এটা সম্পূর্ণ গুগলের মর্জি। আচ্ছা, এরপর দেখেন এখন আপনার কথা হলো যে এখন আপনি আরও একটা উল্টো প্রশ্ন করতে পারেন যে স্যার আমার ভিজিটর, আমার ফ্রেন্ড, সে 2 জন আসছে, 2 জন ফ্রেন্ড আসছে, 2 জন ফ্রেন্ড এসে আমার সিটিআর রেট নর্মাল, ঠিক আছে, আমার 2 জন এসেও আমার সিটিআর রেট 2%। কিভাবে? একজন ফ্রেন্ড এসে 50টা পেজ ভিউ করছে, আর একজন ফ্রেন্ড এসে সেও 50টা পেজ ভিউ করছে, 2 জন ফ্রেন্ডের 100 পেজ ভিউ করছে, 2 জন 2টা অ্যাডে ক্লিক করছে, তাই না? তাহলে আপনার সিটিআর রেট কত হবে? 2%, রাইট? জি স্যার। আচ্ছা, 2% সিটিআর রেট হচ্ছে, তাহলে 2% সিটিআর রেট, এখন আপনি যুক্তি বলতে পারেন যে স্যার আমার তো 2% সিটিআর রেট এবং আমার তো গুগল আমাকে বলছে না, গুগল তো বলছে যে 3% পর্যন্ত রাখা যাবে, তার মানে আমার 2% সিটিআর রেট হলে প্রবলেম কোথায়? ওকে, তখন কথা হচ্ছে গুগল কিন্তু আপনার ভিজিটরটা দেখবে। সারাদিন আপনার কোনো ওয়েবসাইটে ভিজিটর নাই, আর 2 জন ভিজিটর আসলো, এসে 50টা করে পেজ ভিজিট করলো, এটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, সো আপনি যে পদ্ধতি অবলম্বন করেন না কেন, গুগল আপনাকে ট্র্যাক করে ফেলবে। তার মানে কথা হচ্ছে অর্গানিক ভিজিটর আমার লাগবে। জি, অর্গানিক ভিজিটর লাগবে এবং অর্গানিক ভিজিটর থেকেই আপনাদের ক্লিক করবে। বোঝা গেছে আমার কথা? আমি প্রথম দিনেই বলেছিলাম যে আপনি যদি ভালো কিছু করতে চান, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আর ইউ মাস্ট হ্যাভ টু বি অনেস্ট। আপনাকে অনেস্ট হইতে হবে, অনেস্ট হয়ে আপনাকে কাজ করতে হবে। 2 নাম্বারই করলেই আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, আর একবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে আপনাকে পরবর্তী অ্যাকাউন্ট খুলতে গেলে পুরো আইডেন্টিটি চেঞ্জ করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। বোঝা গেছে আমার কথা? আর এভাবে আপনি ক্লিক দিয়ে, আপনি মনে করেন যে বন্ধু বান্ধবের কাছ থেকে ক্লিক নিয়ে আপনি কত ডলার আর্ন করতে পারবেন? সর্বোচ্চ $10, $20। $10-20 তো লাইফে কিছু এসে যাবে না, তাই না? সো আপনাকে একটা গোল তৈরি করতে হবে, যে গোলটা দিয়ে আপনি কাজ করবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। ভেরি গুড জব। আচ্ছা, নেক্সট কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা টপিকে চলে যাই। আচ্ছা, স্যার এক্সামের রেজাল্টটা দিলেন না? এক্সামের রেজাল্টটা না, আজকেও দেব না। 5 জনের মতো দেখছি, এখনো বাকি আছে অনেকজন। তবে ভালো করেন নাই সবাই, আমি দেখেছি কম বেশি ভালো করেন নাই। গুগল থেকে তো কপি মারছেন, হ্যাঁ আমি দেখেছি, বুঝতে পেরেছি, কারণ সবার কপির মানে সবার সিস্টেম এক, সবার আনসার এক, আনসারের ধরনই এক, একদম হুবহু কপি করা। আর অনেকেই যেটা করছেন স্পিন করে নিয়েছেন, অর্থাৎ একটু ওই যে যেটা আমি শিখিয়েছি আর্টিকেল রাইটিং যেভাবে শিখিয়েছি, এটা খুব মজার বিষয় যে অনেকে একটু অ্যাপ্লাই করছে। জি 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 একটু অ্যাপ্লাই করছেন, কে যেন লিখছেন, এটা আমি যেমন আমি বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, আমি ওই যে একদিন গল্প বলেছিলাম, মনে আছে আপনাদের? যে আমারই এক স্টুডেন্ট আর্টিকেল লিখতেছিল, আর্টিকেল লেখার কাজ চলতেছিল, তো এক থাকে না কিছু স্টুডেন্ট একটু ফাঁকিবাজ টাইপের, শুধুমাত্র খুব সহজে একটু কাজ করে নিয়ে এসে চলে আসে। তো ওই স্টুডেন্টের ওরকম স্পিন করছে, স্পিন করার পর অর্থাৎ রিরাইট করছে সফটওয়্যার দিয়ে, আর্টিকেল রিরাইট করছে, রিরাইট করে নিয়ে আসার পর আমি কিন্তু ধরে ফেলছি যে এটা রিরাইটেড ছিল। আচ্ছা, রিরাইট করলে কি কি প্রবলেম হয় দেখেন। রিরাইট করে কিন্তু অ্যাটলিস্ট আপনি যদি রিরাইট করেন, আমি বলেছিলাম রিরাইট নন ক্রিয়েটিভও যদি হয়, তাহলে অ্যাটলিস্ট আপনাকে রিরাইট করার পরে আপনাকে একবার রিভিশন দিতে হবে, তাই না? রিভিশন না দিলে কিন্তু হবে না। ওই ছেলে রিভিশন কোনো কিছু করেনি, চলে আসছে, চলে আসার পরে আমাকে বলতেছে, আমাকে দিছে, দেওয়ার পরে আমি দেখতেছি যে আমাকে বলতেছে ভাইয়া আমি কাজ করছি, কমপ্লিট হয়ে গেছে। ওকে ফাইন, দেখি কি অবস্থা। তো যখন আর্টিকেল পড়তে গেলাম তখন দেখতেছি
যে এমন এমনভাবে স্পিন হয়েছে, এমনভাবে আপনার আসলে হইলে কি হয়, মনে করছে আপনি রিরাইট করলে আর্টিকেলটা কি হয়, সাধারণত রিরাইট করলে দেখা যাচ্ছে সিনোনিম চেঞ্জ হয়ে যায়, তাই না? তারপর দেখা যাচ্ছে ভয়েস চেঞ্জ হয়ে যায়। তো এই একটু এতটুকুই কম বেশি হয়, আর ইউনিক করে দেয়, তাদের কাজটাই হচ্ছে ইউনিক করে দেয়া। তো সে রিরাইট করে নিয়ে আসছে। তো সেখানে একটা স্টেটের কথা বলা ছিল, ইউনাইটেড স্টেটের একটা হচ্ছে স্টেট ছিল, স্টেটের নেম হচ্ছে নিউ জার্সি। বুঝতে পারছেন? নিউ জার্সি কিন্তু একটা স্টেটের নেম। তো সে এটাকে রিরাইট করে নিয়ে আসছে, রিরাইট করার পর আমি দেখতেছি হ্যাঁ এটা সে হয়ে গেছে, এটা নিউ টি শার্ট হয়ে গেছে, বুঝছেন? তো নিউ জার্সির জায়গায় নিউ টি শার্ট করে ফেলছে সে রিরাইট করে, এবং সে সেটা একবার চিন্তাও করে নিয়েছে কত বড় একটা মারাত্মক ভুল করছে। তো একইভাবে আমি দেখেছি আপনাদের মধ্যেও আছেন। যেমন আমি এই যে আপনাদের আনসার শিটটা দেখার পর বুঝতে পেরেছি, আমি ওই যে বলেছিলাম যে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, তাই না? একটা কোশ্চেন ছিল যে আপনি কিভাবে আপনার থিম কাস্টমাইজ করবেন, এরকম একটা কোশ্চেন ছিল না আপনাদের এক্সামের মধ্যে? ছিল যে কিভাবে থিম কাস্টমাইজ করবেন, এরকম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই কোশ্চেনটার মধ্যে একজন লিখছেন, আমি 4-5 জনের যে দেখেছি আনসারটা দেখেছি, তার মধ্যে একজন দেখেছি, উনি লিখছেন যে প্রথমে আপনাকে অ্যাটেন্ডেন্সে যাইতে হবে, অ্যাটেন্ডেন্স থেকে তারপর হচ্ছে আপনাকে থিমে যাইতে হবে, তারপর সেখান থেকে অথবা অ্যাটেন্ডেন্স থেকে আপনাকে কাস্টমাইজে যেতে হবে। বোঝা গেছে আমার কথা? প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন করে অ্যাটেন্ডেন্সে যেতে হবে, ওয়ার্ডপ্রেস লগ ইন করে অ্যাটেন্ডেন্স থেকে কাস্টমাইজ। বুঝেন? এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স নামের কোনো অপশন নাই, আছে? অ্যাপিয়ারেন্স আছে, বাট অ্যাপিয়ারেন্সের সিনোনিম কিন্তু অ্যাটেন্ডেন্স। বুঝছেন? তো আমি কিন্তু বুঝে ফেলছি। ঠিক আছে? তো এটা স্যার ওইটা কি মার্ক পাবে স্যার? সরি, মার্ক পাবে না? মার্ক পায়নি। তো এটা বি কেয়ারফুল। কেমন যেটাই হোক, যে ও ব্রেনটা খাটাইছে আর কি। হ্যাঁ, একটু এভাবে টেকনিক্যালি কাজ করেছেন। আচ্ছা, একটু হলো কাজে লাগাইছে। আরেকজন আছেন তাকে আমার, যাই হোক। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা আইকিউ ধরি। হ্যাঁ, আমি অনেকদিন আইকিউ টেস্ট করি না। গতকালকে খাতা কাটার সময় আমার মনে হয়েছে যে না, আপনাদের একটা আইকিউ ধরা উচিত। আইকিউটা হচ্ছে একটা ছেলে কোনো কিছু না লিখেই পরীক্ষার হলে কোনো কিছু না লিখেই সে 5 মার্ক পেয়েছে। কেন? স্যার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 মার্ক। সরি স্যার, এটা কি স্যার যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 মার্ক, এটা স্যার সেই 5 মার্ক? রাইট, সাজ্জাদ হোসেন, ভেরি গুড। সো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 মার্ক ছিল, সে কোনো কিছুই লেখে নেই, খাতা একদম পরিষ্কার, তাই সে 5 মার্ক পেয়েছে। আমার কাছে এরকম স্টুডেন্টও আছে, বুঝতে পারছেন? আপনাদের মধ্যেই আছেন, কোনো কিছুই লেখেন নাই। তাহলে তো 5 মার্ক পাবেই। তো ইটস আসলে কি বলবো, কিন্তু স্যার এখানে কি স্যার আমাদের এখানে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়েছে নাকি স্যার? না, টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়নি। এমসিকিউ ঠিক করেছেন, এমসিকিউ কয়েকটা করেছেন, এমসিকিউ করার পর বাকিটা ব্ল্যাঙ্ক ছিল। শর্ট কোশ্চেনের কোনো অ্যানসার দেন নেই, টাচই করেননি। রেজাল্টের দিন জানা যাবে। আচ্ছা, গতকালকে আর যেন কার দেখলাম একজন 87 পেয়েছেন, ভালো ছিল ওভারঅল। মেবি 87, 87 মনে হয় নাফিস পেয়েছেন, আপনি মনে হয় 87 পেয়েছেন।
কিছু কিছু মানে কোশ্চেনের আনসার দেখে তো আমি খুবই হতাশ হয়ে গেছি। কার স্যার? যে অনেক অনেক মানে কয়েকজনের দেখেছি, একটু খেয়াল করেছি, মানে এক একজন এক একভাবে এক 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 মাইন্ড নিয়ে লিখছেন। যেমন আমি লিখছিলাম যে দেখেন হাউ টু চুজ ডোমেইন, তাই না, কিভাবে ডোমেইন চুজ করতে হয়। আচ্ছা আমি তো এই কোশ্চেনটা এভাবে লিখতে পারতাম যে হাউ টু বাই ডোমেইন, তাই কি না? জি স্যার, জি স্যার। হাউ টু বাই ডোমেইন, বাই এ ডোমেইন, আমি কিন্তু এইভাবে কোশ্চেনটা করতে পারতাম। আমি কিন্তু এইভাবে কোশ্চেন না করে আমি করেছি হাউ টু চুজ ডোমেইন। তার মানে ডোমেইন চুজ করতে হয় কিভাবে, তাই না, যে কিভাবে ডোমেইনটা আপনি চুজ করবেন। আচ্ছা ডোমেইন কিভাবে চুজ করবেন এটা যদি আমি কোশ্চেন করি তাহলে আপনার মাথায় কি আসতেছে? আপনার মাথায় কি এরকম আসে যে প্রথমে আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে, তারপর আপনাকে মনে করেন যে আপনাকে গোডেডিতে যাইতে হবে অথবা নেম চিপে যাইতে হবে, তারপর সেখান থেকে ডোমেইন নেম লিখে তারপর সেখানে পে করে কিনতে হবে, এরকমটা কি? এভাবে কি চুজ হাউ টু চুজ ডোমেইন? না, আসলে না স্যার, ব্যাপারটা এরকম ছিল না। আমি হাউ টু চুজ ডোমেইন বলতে কি বুঝিয়েছি, আমি এখানে মিন করেছি যে হাউ টু চুজ ডোমেইনটা হচ্ছে যে আপনার ডোমেইন কিভাবে আপনি চুজ করবেন, আই মিন শর্ত কি কি আপনার। আমি কিন্তু বলেছিলাম শর্তগুলো, তাই না, যে ডোমেইন নেমটা শর্ট হইতে হবে, মেমোরেবল হইতে হবে, কিওয়ার্ড থাকতে হবে, এই তো এই কয়েকটা কথাই তো। জি স্যার, জি স্যার। আচ্ছা অনেকেই ভাবে আনসার করেছেন। তারপর আরো কয়েকজন এরকম উল্টাপাল্টা একটু আনসার পেয়েছি। আচ্ছা আর একজন হচ্ছে SEM, প্রথম মনে হয় কোশ্চেনটা এরকম ছিল না, হোয়াট ইজ SEM এরকম কিছু। এটা স্যার এমসিকিউ তে ছিল না। আচ্ছা এমসিকিউ তে ছিল। আচ্ছা এসএমএম মনে হয় এসএমএম এসএমএম ছিল হয়তো, যাই হোক। আচ্ছা দেখেন হোয়াট ইজ SMM যদি আমি কোশ্চেন করি তাহলে এরকম কোশ্চেনের মধ্যে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্যার, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধু বললেই কিন্তু হবে না, তাহলে আমি কিন্তু জিজ্ঞেস করতে পারতাম যে এমনটা জিজ্ঞেস করতে পারতাম যে হ্যাঁ or the full form of SMM, এভাবে কিন্তু আমি জিজ্ঞেস করতে পারতাম যে what is the full form of SMM, তাই না, অথবা ফুল ইলাস্ট্রেশন অফ SMM অথবা মিনিং অফ SMM, তাই না? কিন্তু আমি কিন্তু সেখানে জিজ্ঞেস করছি হোয়াট ইজ SMM। তার মানে আপনাকে বুঝতে হবে আমি এটার ডেফিনেশন চেয়েছি, তাই কি না? জি স্যার, আচ্ছা এরপর মনে করেন যে এরকম আরো অনেক টাইপের উদ্ভট টাইপের আমি আনসার পেয়েছি আপনাদের কাছ থেকে। সো এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখব আজকে নতুন করে, আমি প্রেজেন্ট করছি স্ক্রিন, সবাই একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, জি স্যার। আচ্ছা আমি সাইট ম্যাপটা কিভাবে আসলে হয় এটা আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম আপনাদেরকে, যে সাইট ম্যাপ আসলে কিভাবে দেখেন। সাইট ম্যাপের একটা ইউআরএল আছে, তাই না, যে আমরা যেখানে গেলে সাইট ম্যাপটা দেখতে পাবো। এই যে সার্চ অ্যাপিয়ারেন্সটাকে কিন্তু আমরা সেট আপ করেছিলাম যে আমরা কোন ধরনের কন্টেন্টগুলো চাই যে গুগল সার্চ ইঞ্জিন আমাদেরকে ইন্ডেক্স করুক। যেমন দেখেন এই কন্টেন্ট টাইপের মধ্যে যদি আসি, এখানে পোস্ট আছে। সো পোস্টের মধ্যে যদি আমরা এই যে পোস্টে যখন ক্লিক করব, এখানে পোস্টের সেটিংসগুলো চলে আসবে যে কোন স্টাইলে পোস্টটা আসবে। দেখেন এর মধ্যে আছে শো পোস্ট ইন সার্চ রেজাল্টস। এটা কি আপনি চান যে শো পোস্ট ইন সার্চ রেজাল্টের মধ্যে পোস্ট শো হবে? এই যে আমরা ইয়েস করে রেখেছি, তাই না, ইয়েস করে রেখেছি। যখন এটা ইয়েস করব তখন আমাদের সাইট ম্যাপের মধ্যে আমাদের যে সাইট ম্যাপটা আছে এক্সএমএল সাইট ম্যাপের মধ্যে এই পোস্টগুলোর লিঙ্কগুলো লিঙ্কের লিস্টগুলো ওখানে থাকবে। যেমন আমাদের সাইট ম্যাপটা কি নেমেছিল, আমাদের সাইট এক্সএমএল সাইট ম্যাপ ছিল হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ explain2.com। ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের সাইট ম্যাপ।
এই যে দেখেন আমাদের সাইট ম্যাপ, এটা হচ্ছে এই যে এক্সপ্লেইন টু ডট কম এর সাইট ম্যাপ। এখানকার সাইট ম্যাপটার মধ্যে একটু খেয়াল করেন, দেখেন এক্সপ্লেইন টু ডট কম স্ল্যাশ পোস্ট সাইট ম্যাপ, এটা হচ্ছে পোস্টগুলো সাইট ম্যাপ। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন এই যে আপনি পোস্টের লিঙ্কগুলো পেয়েছেন। এই ওয়েবসাইটটাতে 1টা 2টা 3টা 4টা পোস্ট আছে, নাহিদ সাহেব আমি ঠিক বলেছি? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন 1টা 2টা 3টা 4টা পোস্ট আছে। এই যে 4টা পোস্টের লিঙ্ক থাকবে, তারপর দেখেন আবার ইমেজ আছে। এই যে দেখেন এটাতে একটা ইমেজ, এটাতে 3টা ইমেজ আছে, এটাতে একটা ইমেজ আছে। সো 1টা 2টা 3টা 6টা ইমেজটাও তো আপনার হচ্ছে কন্টেন্ট, তাই না? জি স্যার, So, 6টা ইমেজেরও লিঙ্ক আছে। এরপর যদি আপনি একটু ব্যাক করেন, ব্যাক করার পর দেখবেন এটা আমরা এতক্ষণ পেজ নিয়ে দেখলাম, সরি হ্যাঁ এটা পোস্ট নিয়ে দেখলাম। এখন দেখবেন আপনার নিচে পেজ আছে। পেজে যদি ক্লিক দেন তাহলে দেখতে পাবেন এখান থেকে যে আপনার কোন পেজটা আছে। এখানে দেখেন আমরা পেজ দেখতে পাচ্ছি, শুধু অ্যাবাউট আছে, একটা পেজই আছে। ব্যাক করবেন, এখানে দেখেন আপনি ক্যাটাগরিগুলো দেখতে পাবেন যে কতগুলো ক্যাটাগরি আছে। দেখেন ক্যাটাগরি এখানে আছে, দেখা যাচ্ছে এই ক্যাটাগরির মধ্যে, তাই না? এইগুলো ক্যাটাগরি না, হোটেলস, ইন্দোনেশিয়া, প্লেসেস, ট্রাভেল গাইড, এগুলাই তো। জি স্যার, জি স্যার। আচ্ছা এইগুলোতে পোস্ট করা হয়েছে সরি স্যার এইগুলা স্যার, এইগুলা ক্যাটাগরিতে পোস্ট করা হয়েছে স্যার। জি জি পোস্ট করা হয়েছে সেগুলো আসছে। জি 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 সেগুলোই আসবে। আচ্ছা এরপরে দেখেন নিচে ট্যাগ আছে, ট্যাগ এই যে এক্সপ্লেইন টু ডট কম পোস্ট ট্যাগ আছে, দেখেন এই যে ট্যাগ সাইট ম্যাপ। ট্যাগে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যতগুলো ট্যাগ অ্যাড করেছেন এ পর্যন্ত দেখেন সবগুলো ট্যাগের এখানে লিস্টটা চলে আসছে। সো এই যে লিস্টটা, এই লিস্টটাই তো আমরা ওভারঅল এই লিঙ্কটাই তো আমরা সাইট ম্যাপ হিসেবে অ্যাড করেছি সার্চ কনসোলে, তাই না? এই লিঙ্কটা। সো এটা আমরা সার্চ কনসোলে যখন দিয়েছি, সাইট ম্যাপ অ্যাড করেছি, তখন কিন্তু আমাদেরকে এই পুরো লিস্ট, সবগুলো লিস্টে যতগুলো লিঙ্ক আছে সেই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে, আমরা গুগল সার্চ ইঞ্জিনকে জানালাম যে আমাদের ওয়েবসাইটের এই লিঙ্কগুলো দয়া করে ইন্ডেক্স করেন। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে এটার মিনিং। এখন যদি আপনি চান, আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনি ট্যাগটাকে ইন্ডেক্স করতে চান না, বা আপনি পোস্টটাকে ইন্ডেক্স করতে চান না, আপনি চান না যে পেজটাকে ইন্ডেক্স করুক অথবা ক্যাটাগরিগুলো ইন্ডেক্স করুক, আপনি এটা চান না, তাহলে আপনি কি করবেন? তাহলে দেখেন আপনি এখানে আসবেন, আসার পরে সুন্দর করে দেখবেন কি কি আছে। এই যে যেমন পোস্ট আছে, পোস্টের অপশনটা, পোস্ট যদি আপনি দেখেন যে শো পোস্ট ইন সার্চ রেজাল্ট আছে, এখানে ইয়েস করা আছে, এটা যদি আপনি নো করে দেন, যখনই নো করবেন তখন দেখবেন এখান থেকে চলে যাবে। আপনি এই যে এখানে নো করেন, নো করার পর সেভ চেঞ্জেস দিই আমরা। ওকে, এখন এই যে স্যার, পোস্ট, জি শিওর স্যার ক্লাস কি ভিডিও হচ্ছে? জি 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 ভিডিও হচ্ছে। স্যার জি বলেন। স্যার আমার একটু লিভ নিতে হবে, আজকে আমার বাড়ির সামনে পুজো, তো সরস্বতী পুজো। আচ্ছা অঞ্জলি আছে না? থাকতে আচ্ছা, হবে। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে স্যার আমি একটু লিভ নেব, পরে ভিডিওটা দেখে নেব। ঠিক আছে রোহিন চন্দ্র, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা দেখেন, এখন দেখেন এই যে আমরা এটাকে পোস্টটাকে এটা জাস্ট নো করে দিয়েছি, এটা যে সার্চ ইঞ্জিনে এখন আর শো হবে, আমরা এটা চাই না। এখন দেখেন এখানে আসছি, আসার পর যদি এটা আমরা রিফ্রেশ করে দেই তাহলে দেখবেন এখান থেকে পোস্টের পেজটা দেখেন হারাই গেছে, তাই না? নাই আর সাইট ম্যাপের মধ্যে যুক্ত নাই। তো এটা হচ্ছে এখানকার সেটিংস। এখান থেকে আপনারা এই সেটিংসটা কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চান যে আপনি পোস্ট সার্চ ইঞ্জিনে শো করবেন না, আপনি এটা নো করে রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে না আপনি পেজ সার্চ ইঞ্জিনে শো করবেন না, আপনি এটাকে নো করে রাখতে পারেন। ওকে, সো আমাদের পোস্ট অবশ্যই আমরা সার্চ ইঞ্জিনে শো করাবো, এটা জাস্ট দেখানোর জন্য নো করেছিলাম। সো এটা ইয়েস করে আবার আমি সেভ চেঞ্জেস করলাম। এখন এগেন আমরা সাইট ম্যাপটা একটু চেক করে দেখবো। এই যে দেখেন সাইট ম্যাপ, পোস্ট আছে, পেজ আছে, ক্যাটাগরি এবং ট্যাগ আছে। ওকে, এগুলোই আমাদের শো করবে। আচ্ছা দ্যাটস ইট। এখন আমি এখানে আরেকটা বিষয় একটু দেখাবো আজকে, সার্চ কনসোলের নতুন একটা ফিচার। সার্চ কনসোল তো, আচ্ছা আমার সার্চ কনসোলে তো নেই, তাই না? আমার তো সার্চ কনসোল নাই। এটা মিস্টার নাহিদ সাহেব, নাফিস সাহেব, আপনি আছেন? আর দেয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন।
আচ্ছা নাপিত সাহেব, আপনি স্ক্রিনটা শেয়ার করেছেন, একটু নিচে আসেন তো, নতুন কোনো কোয়েরি আছে নাকি? নতুন কোয়েরি আছে, কয়লা রেস্টুরেন্টস কক্সবাজার মেনু। এইটাতে কি গতকালকে আমরা ক্লিক করেছিলাম? জি স্যার। আচ্ছা দেখছেন এখানে ক্লিকস চলে আসছে, 1 ক্লিক। আচ্ছা এভারেজ পজিশনে ক্লিক দেন তো উপরে। গুড, নিচে আসেন। আচ্ছা দেখেন আমরা এটা 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 হ্যাঁ এরকমই হবে, 16 নাম্বার অর্থাৎ সেকেন্ড পেজে খুঁজে পেয়েছিলাম, তাই না? জি স্যার। অ্যাভারেজ পজিশন দেখেন 16.2 অর্থাৎ 16 পেজ দেখাচ্ছে। আচ্ছা কয়লা রেস্টুরেন্টস কক্সবাজার মেনু। এখন দেখেন এই পোস্টটা হয়তো আপনার কিন্তু হিট করবে, অলরেডি একটা ক্লিক করেছে, আমি খুঁজে পেয়েছিলাম। এই পোস্টটা কিন্তু এখন একটা হিট করার চান্স আছে। আপনি এই পোস্টটাকে আরো কয়েকজনকে দিয়ে হিট করাবেন, বুঝতে পারছেন নাবিল সাহেব? আপনি যে কয়লা রেস্টুরেন্ট কক্সবাজার মেনু এটাকে দিয়ে আপনি হিট করাবেন, এটা কয়েকজনকে দিয়ে আর একটু হিট করান। এইটা লিখে একটু সার্চ করেন তো, আজকে দেখি কি অবস্থা। এই কোয়েরিটা আপনি সার্চ করেন, এই কিওয়ার্ডটা সার্চ করেন এখানে। আচ্ছা এটাই তো, হ্যাঁ সার্চ ইট। আচ্ছা আপনার সাইট আসে কি, খুঁজে দেখেন একটু কি অবস্থা। আচ্ছা দাঁড়ান এক্সপ্লেইন ট্যুরটাও আসছে, উপরে একটু যান, আর একটু উপরে এই যে দেখেন ট্যুর ওয়ার্ল্ড 24টাও আসছে আজকে, দুইটাই কিন্তু আপনি পেয়েছেন, তাই না? আচ্ছা আপনি এই যে ট্যুর ওয়ার্ল্ড 24 একটা ক্লিক দিয়ে রাখেন, ওনাকে বলবেন উনি যেন আপনার এখানে একটা ক্লিক দেয়, ঠিক আছে? এখানে একটু অ্যাক্টিভিটি করেন, একটু এদিক ওদিক করেন, একটু পোস্টের ভিতরে যান, হ্যাঁ এই পোস্টের ভিতরে চলে যান, তো অন্য কিছু আর নেই। রাইট, রিড মোড করেন, ভেরি গুড। এভাবে একজন আরেকজনকে হেল্প করবেন, র্যাঙ্ক হবে। একটা পোস্ট যদি একবার ভাইরাল হয়ে যায় না, একটা পোস্টই আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করায় দেবে। এই ভদ্রলোকের সাথে কন্টাক্ট করবেন, কন্টাক্ট করে ওনাকে বলবেন ক্লিক দিতে। গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে বলবেন এরকম অর্গানিক ভিজিটর এই যে যারা আছে, কানেক্ট আছে যারা, ওনাদেরকে বলবেন। ওকে, অন্য কোনো ফ্রেন্ডকে বলবেন, কোনো একটা ফ্রেন্ডকে বলবেন যে তোকে কিছুই করতে হবে না, তুই শুধু এনিডেক্স দে আমাকে। জি স্যার। এনিডেক্স দিয়ে ওর পিসি থেকে একটা ক্লিক দেবেন, এরকম করবেন। এভাবে করে একটু একটু আপনাকে এই পেজটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। স্যার কালকে 4টার দিকে আমি একটা ফ্রেন্ডের দ্বারা পড়াইছিলাম, ওর ক্লিকটা আসেনি। আচ্ছা ওটা হয়তো কালকের মধ্যে অ্যাড হয়ে যাবে কাল পরশু। ঠিক আছে, এটার ট্যাবটা খোলা থাক, পাশেরটাতে চলে যাবে। আপনি নতুন, হ্যাঁ ওকে, সার্চ কনসোলে আছেন, দ্যাটস গুড। আপনি এখান থেকে দেখেন একটা ফিচার আছে, ফিচারটা হচ্ছে একটু উপরে যান তো, এই যে লেফট সাইড বারটাকে একটু উপরে নেন। জি 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 জি, ইউআরএল ইন্সপেকশন নামের একটি অপশন আছে। জি আজকে আমরা ইউআরএল ইন্সপেকশনটা শিখব, যে ইউআরএল কিভাবে ইন্সপেকশন করতে হয়। দেখেন আপনি একটা কাজ করেন, আপনি আপনার সাইটে দেখেন তো কি কি ইউআরএল আছে। সাইট ম্যাপে স্যার? জি জি জি, না সাইট ম্যাপে না, আপনি ওই যে সাইট লিখে গুগলে দেখেন কি কি ইন্ডেক্স হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে আচ্ছা, এমন কোন একটা পেজ বা পোস্ট দেখেন তো, নতুন কোনো পোস্ট দিয়েছেন যেটা ইন্ডেক্স হয়নি? চারটা পোস্ট আছে আপনার, তাই না?
এই যে একটা একটা হচ্ছে কক্সবাজার ট্যুর গাইড, তারপর হচ্ছে বালি ট্রাভেল গাইড, এটা দুইটা। আর প্রথম পেজে মনে হয় দুইটা ছিল নাকি? আর বাকি সবগুলো ট্যাগ। আমার ওই যে হোটেলগুলোরটা হয়নি স্যার, হোটেলেরটা প্রথমে মনে হয় দেখলাম, দেখেন তো প্রথম পেজে। যে স্যার ইয়াটা ক্যাটাগরি। আচ্ছা ক্যাটাগরি, এই যে লাক্সারিয়াস হোটেল, এটা ট্যাগ। এই যে হইছে লাক্সারিয়াস হোটেল একটা হইছে, এটা আমি চেঞ্জ করছিলাম, এই একটা পরে চেঞ্জ করছিলাম, এটা এখন আপডেট হয়নি। কোনটা পোস্ট সেটা? এটা? ও এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা আর কোনো হোটেল আছে? জি স্যার, বালির হোটেলগুলো এখনো হয়নি, চিপ হোটেল আর লাক্সারি হোটেল। দেখি কোথায়, সাইটে চলে যান, গো টু সাইট। কোন পোস্টটা হয় নাই? আচ্ছা বেস্ট চিপ হোটেল আন্ডার ইয়ার বাজেট ইন কক্সবাজার, এইটা হয় নাই তাই কি? আপনি দেখেন আপনার কিন্তু পোস্ট আছে টোটাল 4টা পোস্ট, আপনি দেখেন তো 4টা পোস্টে আছে কিনা। এখানে পোস্ট দেখতে গেলে এখান থেকে একটু শুরু থেকে দেখেন, খেয়াল করেন এখানে একটা আছে। আচ্ছা নেক্সট পেজে যান, এখানে মনে হয় দুইটা আছে, একটা দুইটা। জি স্যার ওইটা হয়নি স্যার। আচ্ছা ওই পেজটা এখন, ওই পোস্টটা এখন পর্যন্ত ইন্ডেক্স হয়নি তাই না? নিচেও না? না স্যার, না। এই যে স্যার এই যে হয়েছে তো, হ্যাঁ জি স্যার, 4টাই কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে। আচ্ছা এই ট্যাগগুলোও ইন্ডেক্স হয়েছে। আচ্ছা যদি এমন হয়, আচ্ছা কারোর পেজ ইন্ডেক্স হয়নি এমন কেউ আছেন, মানে পোস্ট ইন্ডেক্স হয়নি? সবাই একটু চেক করে দেখেন তো সবার পোস্টগুলো ইন্ডেক্স হয়েছে নাকি। কে যেন কমপ্লেইন করছিলেন যে আমার পোস্ট ইন্ডেক্স হচ্ছে না, কে সেই ভদ্রলোক? রোহিণ চন্দ্র চলে গেল। আচ্ছা আর কেউ আছেন এরকম যে পোস্ট ইন্ডেক্স হয়নি? আচ্ছা নতুন ট্যাগের কি কাজ করেছেন? স্যার ওই যে বালি ট্রাভেল ট্যুর গাইডের ট্যাগগুলো কালকে রাতে করছেন। কালকে রাতে করছেন না? আচ্ছা ট্যাগগুলো যে একটা ট্যাগে যান তো সাইট থেকে স্যার। হ্যাঁ সাইট থেকে, এখান থেকে এইটা ট্যাগ না, যে ওখানে না এখানে না, ওখানেই ছিলেন আপনি। আচ্ছা এক কাজ করেন, এখান থেকে আপনি যে ট্যাগটা কাজ করেছেন গত রাতে, ওইটা ট্যাগ কোনটা? এমন ট্যাগ বের করেন যে ট্যাগটা ইন্ডেক্স হয়নি। এই যে স্যার যেমন লোকেশন এন্ড ম্যাপ অফ বালি, এটা খুব কমন। অন্য একটা একটু আনকমন টাইপের একটা ট্যাগ বের করেন। ট্যাগগুলো যদি খুব বেশি ট্যাগ হয়, হ্যাঁ এটা হবে, ঠিক আছে। নুসাদুয়া বিচ, বেস্ট প্লেস টু ভিজিট ইন বালি ইন্দোনেশিয়া, ঠিক আছে। এই ট্যাগটা তো এখন ইন্ডেক্স হয়নি তাই না? না স্যার। আচ্ছা এটা আপনি এখান থেকে আপনি এটা এই ট্যাগটা আমরা এখন দেখব, এই ট্যাগের লিঙ্কটা আমাদের দরকার। সেখান থেকে আপনি এডিট করেন অথবা ভিউ করেন। এই হচ্ছে আমাদের ট্যাগ তাই না? এই ট্যাগটা না? জি স্যার। দেখি একটু নিচে আসেন, পোস্টটা কোথায়? এইটার পোস্ট না? আচ্ছা ঠিক আছে, উপরে লিঙ্কটা কপি করে না। এই যে ট্যাগ তারপরে যে নুসাদুয়া, হ্যাঁ জি রাইট, এটা কপি করে না, কপি ইট। জি স্যার। ওকে এরপর আপনি পারফরম্যান্সে আসেন। জি আপনার এখান থেকে আমরা দেখেন সার্চ কনসোল থেকে ইন্সপেকশনে আছি এই মুহূর্তে তাই না? ইন্সপেকশন, ইউআরএল ইন্সপেকশন, ইউআরএল ইন্সপেকশনের মধ্যে আসার পরে দেখেন উপরে এখানে ইউআরএল দিতে বলেছে। আচ্ছা এখানে আপনি একটা ইউআরএল দেন, এই ট্যাগের ইউআরএলটা এখানে পেস্ট করেন। ওকে ভেরি গুড, পেস্ট করছেন, এখন ইন্টার দেন। আচ্ছা দেখেন কি লেখা আছে, রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স।
আচ্ছা দেখেন বলতেছে ইউআরএল ইজ নট অন গুগল, অর্থাৎ এই ইউআরএলটা গুগলে নাই, তাই না? এটাই তো বলতেছে। জি স্যার। আচ্ছা টেস্ট লাইভ ইউআরএল দেখেন, এখানে ক্লিক দেন, কোথায় স্যার? রাইট সাইডে উপরে। অর্থাৎ এই টেস্টের মাধ্যমে দেখানো হবে যে আপনার এই ইউআরএলটা গুগলে ইন্ডেক্স করার মতো অ্যাবিলিটি আছে কি নেই। ও আচ্ছা। যদি স্যার অ্যাবিলিটি থাকে তাহলে রিকোয়েস্ট করতে হবে ইন্ডেক্সিং এর জন্য। রাইট। আচ্ছা ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, দেখেন এটা বলতেছে, এটাই বলতেছে যে এটা হ্যাঁ ঠিক আছে, এটা সবগুলা দেখেন অ্যাভেলেবিলিটি ঠিক আছে। মোবাইল পেজেস মোবাইল ফ্রেন্ডলি আছে, দেখেন নিচে দেখেন, আর একটু নিচে আসেন, সবগুলা দেখাচ্ছে ঠিক আছে, পারফেক্টলি আছে, সব ঠিক আছে। এখন আপনি রিকোয়েস্ট ইন্ডেক্স এখানে ক্লিক করেন। আচ্ছা ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, আপনি রিকোয়েস্ট করেছেন, এখানে আবার রিকোয়েস্ট এগেইনের অপশন আছে। এটা রিকোয়েস্ট এগেইন করে লাভ নেই, কারণ দেখেন এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে যে আপনি যদি একবার এটা আপনি এটা লাইন মোড করে দেখতে পাবেন। এটা যদি আপনি করেন ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি আবার এগেইন রিকোয়েস্ট এগেইনে ক্লিক করেন, দেখি কি বলে। আচ্ছা এই যে লেখাটা পড়েন, দেখেন কি বলছে। এখানে বলতেছে দেখেন এই যে সাবমিটিং, তাই না? সাবমিটিং এ পেজ মাল্টিপল টাইমস উইল নট চেঞ্জ ইটস কুইক পজিশন। আচ্ছা দেখেন আর প্রায়োরিটি, এখানে বলতেছে যে আপনি যদি এটা বারবার রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু এটার প্রায়োরিটি চেঞ্জ হবে না। বোঝা গেছে আমার কথা? আপনি যতবারই রিকোয়েস্ট করেন না কেন এটার কিন্তু আপনার অগ্রাধিকার চেঞ্জ হবে না। সো আপনি রিকোয়েস্ট করেছেন, এখন আপনি জাস্ট রিল্যাক্স থাকেন। ওকে, সো বারবার রিকোয়েস্ট করা কিছু নেই, জাস্ট গট ইট করে দেন। এটা একবার করে যদি এমন হয় যে কোনো একটা পেজ বা পোস্ট আপনি অনেক দিন ধরে আছে, ইন্ডেক্স হচ্ছে না, ঠিক আছে, ইন্ডেক্স হচ্ছে না ঠিক মতো, অনেক দিন ধরে আছে, এই পেজটা আপনি এখানে এসে লাইভ টেস্ট করে নেবেন, ইন্সপেক্ট করে লাইভ টেস্ট করে নেবেন, তারপর এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন। অনেক সময় মিসিং হয়ে যায়, যদি এমনটা হয়, এটা ইটস ভেরি রেয়ার কেস। যদি দেখেন যে অনেক দিন পোস্ট করেছেন, 1 মাস হয়ে গেছে এখনো ইন্ডেক্স হয়নি, তাহলে আপনি এখানে আসবেন, এসে এখানে রিকোয়েস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? সো দ্যাটস ইট। এখানে রিকোয়েস্ট করলে এটা একটু এমার্জেন্সি পজিশন আর কি। এমার্জেন্সি যদি আপনি কোনো পোস্ট এখানে চান যে আপনি লাইভ করতে চান গুগলে, তাহলে আপনি এখানে এসে জাস্ট একটা ইন্ডেক্স করে দেবেন, ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন। সো দ্যাটস ইট। এই একটা নতুন ফিচার আমরা জানলাম। আবার যদি দেখেন এমন হয় যে এমন কিছু একটা লিঙ্ক, এমন কোনো একটা লিঙ্ক আপনার গুগলে ইন্ডেক্স হয়েছে, আপনি চাচ্ছেন না এই লিঙ্কটা থাকুক। অনেক সময় দেখবেন যে এই লিঙ্কটার যদি ইউআরএল ফরম্যাটটা আপনি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু গুগলে ওই ইউআরএল যদি ক্লিক করে, মনে করেন এমন হয়েছে একটা ইউআরএল অর্থাৎ একটা পেজের লিঙ্ক, একটা পেজ গুগলে ইন্ডেক্স হয়েছে, ইন্ডেক্স হওয়ার পর আপনার কাছে মনে হয়েছে যে না এই পেজটার ইউআরএলটা ঠিক নেই, অর্থাৎ এটার পারমালিংকটা আপনি চাচ্ছেন যে আরেকটু ডেভেলপ করতে। সো পারমালিংকটা ডেভেলপ করতে গিয়ে আপনি সেখানে কিওয়ার্ড পরিবর্তন করেছেন, করার পর আবার সেটাকে সেভ দিয়েছেন। এখন যদি গুগল আগের পারমালিংকটা আপনার ইন্ডেক্স করে থাকে, ইতিপূর্বের ওই পারমালিংকটা যদি ইন্ডেক্স করে থাকে, তাহলে সেখানে যদি কোনো ভিজিটর এসে ক্লিক দেয়, তাহলে কিন্তু সেটা ইরর দেখাবে যে দিস পেজ নট ফাউন্ড। ওকে, এই যে ইরর দেখাবে, এই পেজটা খুঁজে পাওয়া যায়নি, এই জিনিসটা দেখাবে, এটার জন্য কিন্তু আপনার একটু এসইও প্রবলেম হবে। কেমন? আপনার একটু সাইটের প্রবলেম হবে, র্যাঙ্ক করতে প্রবলেম হবে, যে ইরর পেয়েছে, ইউজাররা ইরর পাচ্ছে। বুঝতে পারছেন?
তো তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনি এই যে এভাবে যেমন ম্যানুয়ালি ইন্সপেক্ট করলেন, ম্যানুয়ালি আপনি রিমুভ করতে পারবেন ওইরকম লিঙ্কটা। এই যে নিচে দেখেন সাইট ম্যাপের নিচে রিমুভাল অপশন আছে। জি, রিমুভাল অপশন আছে, এখান থেকে এই যে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। এখানে এসে ইউআরএল দেবেন, ঠিক আছে? ওকে, তারপর এখানে এসে দেখেন আপনি দিবেন যে ইন্টার ইউআরএল, এটা দেওয়ার পর রিমুভ দিস ইউআরএল। যদি এমন হয় যে আপনি এই ইউআরএলটাই শুধু আপনি রিমুভ করতে চাচ্ছেন, তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন। আর ওই ইউআরএল আন্ডারে যত ইউআরএল আছে সবগুলাই যদি মনে করেন যে আপনি একটা পোস্ট রিমুভ করতে ইয়ে করেছেন, পোস্টের সাথে সাথে সেই সাথে আপনার ট্যাগগুলোও আপনি চাচ্ছেন রিমুভ করতে, ট্যাগ, তারপর হচ্ছে আপনার ইমেজ, সবগুলো যতগুলো প্রিফিক্স আছে সবগুলো আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি এখানে জাস্ট রিমুভ অল ইউআরএল উইথ দিস প্রিফিক্স এটা করে আপনি জাস্ট নেক্সট করে সাবমিট করবেন। ওকে ওকে, ভেরি গুড। স্যার কালকে আমার এই যে একটাতে তো আর যদি এমন হয় ছিল না, পরে তো আপনি মেনুটা অ্যাড করতে বললেন, এটা পরে আমি মেনু অ্যাড করে দিয়েছি স্যার, এটা কি কোনো সমস্যা হবে তাহলে? আমি একটু পরে বলতেছি। আর যদি এমন হয় যে আপনি দেখা যাচ্ছে যে গুগল ইন্ডেক্স করেছেন, মানে এমন হয়েছে যে আপনার কোনো একটা ওয়েবসাইট আছে বা আপনি এই ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে মুভ করতে চাচ্ছেন, আপনি ডোমেইন নেমটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার কন্টেন্ট সেম থাকবে, ডোমেইন নেমটা আপনি চেঞ্জ করবেন, তাই না? সো কন্টেন্ট সেম থাকবে, আপনি জাস্ট ডোমেইন নেমটা চেঞ্জ করবেন। এই হোস্টিং এর এই সম্পূর্ণ ডাটাগুলোই আরেকটা নতুন ডোমেইনে আপনি শিফট করবেন। আপনার কাছে মনে হয়েছে এই ডোমেইনটা আমি এটাতে আমার এসইও ফ্রেন্ডলি হচ্ছে না, এই ডোমেইনটা আমি জাস্ট চেঞ্জ করে নতুন আরেকটা ডোমেইনে আমি শিফট করব। সো নতুন যে ডোমেইনে আপনি শিফট করবেন, যে ডোমেইনে আপনি শিফট করবেন ওই ডোমেইনের মধ্যে জাস্ট নতুন লিঙ্কটা, নতুন সমস্ত ইউআরএল গুলো আপনি ওই ডোমেইনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখন এখানে এসে আপনার যে ওল্ড ডোমেইনের যেগুলো লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো তো এখন পর্যন্ত গুগলে ঘুরে বেড়াচ্ছে, তাই না? মনে করেন যে আগের আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে, মনে করেন 100 লিঙ্ক আছে, 100 লিঙ্ক আপনার ইন্ডেক্স হয়েছে গুগলে, এই 100টা লিঙ্ক আপনাকে রিমুভ করতে হবে। তখন আপনারা এখানে এসে রিমুভ করে দেবেন ইমিডিয়েট। যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইটেড দেখাবে যে আপনি কপিরাইট করেছেন, অথচ দুইটা ওয়েবসাইট কিন্তু আপনার সেম। স্যার ওটা পোস্টের লিংকটা কপি করে ওইটা রিকোয়েস্ট দিলে হয়ে যাবে। জি 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 স্যার আরেকটু ক্লিয়ার করে দেন, আরেকটু ক্লিয়ার। আচ্ছা, যদি এমন হয় মির্জা সাহেব, মনে করেন আপনার ওয়েবসাইট, আপনি এই মুহূর্তে আপনার ওয়েবসাইটের নেম কি? ট্রিপার্টিকেল, রাইট? triparticle.com আপনি ইউজ করছেন। আচ্ছা, 6 মাস ইউজ করলেন, 6 মাস পরে আপনার কাছে মনে হচ্ছে না ট্রিপার্টিকেলটা আমি চেঞ্জ করব, আমার কাছে এখন মনে হচ্ছে যে এই ডোমেইন নেমটা জাস্ট আমি চেঞ্জ করে নতুন আরেকটা ডোমেইন নেমে আমার এই ওয়েবসাইটের কন্টেন্টগুলোই আমি সেখানে মুভ করাবো। সবগুলো আমি ব্যাকআপ নিয়েছি, আপনি ব্যাকআপ নিয়েছেন, আপনি জানেন কিভাবে ব্যাকআপ নিয়ে ইনস্টল করতে হয়। আপনি নতুন হোস্টিং নিয়ে, নতুন ডোমেইন নিয়ে ওই হোস্টিংয়ের মধ্যে এই ইনফরমেশনগুলো, এই ওয়েবসাইটের সমস্ত ডাটা ইনফরমেশনগুলো নিয়ে আপনি ওই হোস্টিংয়ে, ওই নতুন ডোমেইনের হোস্টিংটাতে আপনি সেখানে ইনস্টল করেছেন এবং সেটা আপনি লঞ্চ করেছেন। এখন আগের ওয়েবসাইটের যে লিঙ্কগুলো গুগল ইন্ডেক্স করেছিল, এই লিঙ্কগুলো তো ইন্ডেক্সেই থাকবে, তাই না? জি জি। আচ্ছা, কতদিন ইন্ডেক্স থাকবে? 3 মাস পর্যন্ত ইন্ডেক্স থাকে। 3 মাসের পর দেখবেন যে আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। 1.5 মাস 2 মাস কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছে না, এরর পাচ্ছে, তখন আস্তে আস্তে লিঙ্কগুলো রিমুভ হয়ে যায়। বাট আপনি তো ইমিডিয়েট চাচ্ছেন রিমুভ হয়ে যায়, তা না হলে কিন্তু আপনার কপিরাইট দেখাবে, যে আপনাকে দেখানো হবে যে আপনার এই ওয়েবসাইটে, দুইটা ওয়েবসাইটে আপনার, বাট এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে কপি হয়েছে, কপিরাইট ইস্যু দেখাবে। যার কারণে আপনাকে এটা ম্যানুয়ালি খুব তাড়াতাড়ি লিঙ্কগুলো সরিয়ে ফেলতে হবে। সো ম্যানুয়ালি লিঙ্কগুলো সরানোর জন্য এই যে রিমুভাল অপশনটা খুব
খুব প্রফিটেবল। আপনি এখানে জাস্ট আসবেন, লিঙ্কটা দেবেন, দেওয়ার পরে জাস্ট আপনি রিকোয়েস্টটা এখানে নিউ রিকোয়েস্ট দেবেন, দিয়ে আপনি জাস্ট এটা রিমুভ করে দেবেন সমস্ত পোস্ট যতগুলো 100 যদি লিঙ্ক থাকে 100টা লিঙ্ক নিয়ে এসে আপনি জাস্ট এখানে দিয়ে সরিয়ে নেবেন, ঠিক আছে? মির্জা সাহেব, আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, ভেরি গুড। জি স্যার। হ্যাঁ, নাফি সাহেব কিছু একটা বলছিলেন। স্যার ওই যে আমার কিওয়ার্ডটাতে সার্চ করা ছিল স্যার কক্সবাজার মেনু মেনু সহ, কিন্তু আমার তো স্যার ওই যে ট্যাগটাতে মেনু ছিল না, তো আপনি পরে ট্যাগটাতে মেনু অ্যাড করছিলেন, তো আমি কালকে অ্যাড করে দিয়েছি, তো ওটা ক্ষেত্রে কোনো সমস্যা হবে? ট্যাগটাতে মেনু অ্যাড করছি বলতে? স্যার আমার ট্যাগটাতে মেনু ছিল না, তো মানে ওই দেখাচ্ছে। এই স্যার এখানে আমার মেনু নাই ট্যাগের মধ্যে, তো আমি পরে নিয়ার কক্সবাজার মেনু কন্টাক্ট নাম্বার এটা দিয়েছিলাম কালকে রাতে। আচ্ছা, কয়লা রেস্টুরেন্টস নিয়ার কক্সবাজার, আপনি এখান থেকে কি কোনো ইউআরএল চেঞ্জ করেছিলেন? না স্যার, ইউআরএল চেঞ্জ করিনি। ইউআরএল কিন্তু আপনি চেঞ্জ করেননি। কয়লা রেস্টুরেন্টস নিয়ার কক্সবাজার টু ইন বাংলাদেশ, দেখেন এখানে কিন্তু আচ্ছা শুধু কক্সবাজারের এখানে মেনু আর কন্টাক্ট নাম্বারটা অ্যাড করতে হবে। বুঝতে পেরেছি। সো কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে শুধু আপনি মেনুটা অ্যাড করেছেন, তাই না? কন্টাক্ট নাম্বার আর মেনু স্যার, এই দুইটা অ্যাড করছি স্যার, এই যে কক্সবাজারের পরে। আচ্ছা, এখানে হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করেন দেখি, ক্লিক করলে বুঝতে পারবেন কোথায় নিয়ে যাচ্ছে আপনার। মেনু অ্যাড্রেস ঠিক আছে, সমস্যা নেই, হয়নি সমস্যা, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি তো শুধু টাইটেলটা চেঞ্জ করেছেন। জি স্যার, টাইটেল। আচ্ছা, ট্যাগ চেঞ্জ করলে একটা কথা ছিল, যদি উপরে ট্যাগটা চেঞ্জ করতেন, এই যে উপরে পারমালিঙ্কটা যদি চেঞ্জ করতেন। আচ্ছা, ট্যাগের যদি পারমালিঙ্কও চেঞ্জ করেন, আমি বলি ট্যাগের যদি আপনারা পারমালিঙ্কও চেঞ্জ করেন কোনো সমস্যা হয় না, আগের ট্যাগটাতেই নিয়ে যায়, কেমন রিডাইরেক্ট করে আগের ট্যাগেই নিয়ে যায়। কিন্তু পোস্টের যদি আপনি পারমালিঙ্কটা চেঞ্জ করে দেন পোস্টের, তাহলে কিন্তু প্রবলেম আছে। জি স্যার, তখন কিন্তু ইউরোর দেখাবে। আপনি একটা নতুন পোস্টে যান, পোস্ট ইন্ডেক্স হয়েছে এরকম একটা পোস্টে যান, আপনি সাইটে চলে যান, গো টু ইউর সাইট, ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেস, ওকে, অল পোস্ট। এখানে দেখেন কোন পোস্টটা আছে, টোটাল পোস্ট কয়টা আপনার এখানে ড্রাফট করা আছে? 2টা, তাই না? আচ্ছা, দেখেন একদম লাক্সারি হোটেল ইন কক্সবাজার, এই পোস্টটাতে যান, তো এটাতে ইন্ডেক্স হয়েছে। জি স্যার। আচ্ছা, লাক্সারি হোটেলস ইন কক্সবাজার, এখানে আসেন, এখানে পারমালিঙ্কে যান, স্ল্যাগ। আচ্ছা, শেষের মনে করেন যে শেষের কন্ট্যাক্টটা কপি করেন হাইপেন পর্যন্ত, আচ্ছা এটা কপি করেন বা কাট করেন। কপি করছি স্যার। কপি করছেন, কেটে দেন। হ্যালো, হ্যাঁ, কেটে দেন এতটুকু জায়গা, অ্যাড্রেস পর্যন্ত থাকবে। এখন সেভ দেন, আপডেট করে দেন। আচ্ছা, লাক্সারি হোটেলস ইন কক্সবাজার, এই পোস্টটা দেখেন গুগলের কোথায় আছে? এই যে এটা না? আচ্ছা, এখন এটাতে ক্লিক দেন, দেখেন কি হয়।
এই পার্মালিংকটা তো আগের, তাই না? জি স্যার, জি স্যার। দেখেন আপনাকে এখানে নিয়ে আসছে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, অটোমেটিক আপনাকে এখানে জাস্ট রিডাইরেক্ট করে নিয়ে আসছে। আচ্ছা, অনেক সময় এমন হইতে পারে যেটা ইরর দেখাচ্ছে, এই পেজটা ইরর দেখাচ্ছে, কারণ সেম এটা হয়তো আপনার কুকিজ ধরে আছে বলে এটা হচ্ছে, বাট ইরর দেখানোর সম্ভাবনা আছে। ওকে স্যার। সো যদি এমন হয় যে ইরর দেখায়, যদি এমন আপনি ইরর রিপোর্ট পান, হ্যাঁ, সার্চ কনসোল থেকে, তাহলে আপনি অবশ্যই এটা চেক করে দেখবেন যে কি প্রবলেম হয়েছে। যদি দেখেন আপনি স্ল্যাগ চেঞ্জ করেছেন, তাহলে আপনি এখান থেকে আগের যেটা ইন্ডেক্স হয়েছে ওইটা রিমুভ করে দেবেন। ওই ইউআরএলটা ওই ইউআরএলটা হ্যাঁ, এখান থেকে এই ইউআরএলটা জাস্ট রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আগের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা অ্যাড করে নেবেন, কেমন? ওইটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন। দ্যাটস ইট। ওকে, এখন যে আপনি এটা চেঞ্জ করছেন, এখন ঠিক করে দেন। কি করছি স্যার? এই যে কন্টাক্ট করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? Anything else? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আজকে আমরা আমাদের ওয়েবসাইটের নতুন একটা টপিক নিয়ে আমরা কাজ করব আজকে। আচ্ছা, সবার ওয়েবসাইটের স্পিড ঠিক আছে তো না? ঠিকঠাক? জি স্যার, আমারটা তো ঠিকই আছে। আচ্ছা, দেখেন আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যান্ডউইথ নিয়ে আমরা কথা বলেছিলাম, তাই না? মনে আছে যে আমাদের ব্যান্ডউইথ আছে। এখন কথা হচ্ছে আমাদের যে ব্যান্ডউইথটা আছে, এখন ব্যান্ডউইথ আমাদের সাইটটা স্পিডি কতটুকু হবে এটা ডিপেন্ড করবে কিন্তু একটা পেজের ওয়েটের উপর, তাই না? যে আমাদের একটা ওয়েবসাইটের একটা পেজের ওয়েট কতটুকু, সো পেজের একটা যে সাইজ, এই সাইজটা কতটুকু, এই সাইজটার উপর ডিপেন্ড করতেছে আমার ওয়েবসাইটটা কতটা লাইট ভার্সন হবে, কতটা স্পিডি হবে, কতটা ফাস্টার হবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে কিভাবে আরেকটু ম্যানেজ করতে পারি যে যদি আমাদের সাইট একটু ভারী হয়ে যায়, যেমন এই মুহূর্তে আপনাদের পোস্ট আছে 4টা, তাই না? নাইফিস সাহেব, আপনার যেমন 4টা 5টা করে পোস্ট আছে সবাই। তো এই যে 4টা 5টা করে পোস্ট আছে, 4টা 5টা পোস্ট যখন আপনাদের 10টা পোস্ট হয়ে যাবে, যখন 10টা পোস্ট হয়ে যাবে তখন কিরকম হবে? তখন মনে করেন যে, আচ্ছা প্রেজেন্ট করি স্ক্রিনটা, দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা দেখেন, এখন এখানে
4টা পোস্ট আছে, 4টা পোস্টের এই পোস্টটা এতটুকু পর্যন্ত শো করছে, তাই না? এই যে এই অংশটা, বডির মধ্যে এই অংশটা শো করছে। যেমন এর মধ্যে আছে একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, ঠিক আছে? ইমেজ আছে, দেখেন টাইটেল আছে, আবার টাইটেলের নিচে দেখেন, এখানে দেখেন কি আছে, একটু ডেসক্রিপশন আছে, তাই না? আপনার আর্টিকেলের হিন্টস আছে এখানে দেওয়া আছে। আচ্ছা দেখেন, এই যে টাইটেল, তারপর হচ্ছে এই যে আপনার ইমেজ, তো এইটুক জায়গার কিন্তু একটা সাইজ আছে। ইমেজটার জন্য একটা নির্দিষ্ট সাইজ খরচ হচ্ছে, তারপর হচ্ছে আপনার এই টাইটেলের জন্য এতটুক, ডেসক্রিপশনের জন্য আপনার নির্দিষ্ট একটা ডাটা ধরে রাখতেছে, তাই না? একটা পেজের সাইজ বৃদ্ধি করতেছে। তো এখানে চারটা পেজ আছে, দেখেন 4টা 5টা পোস্ট আছে, তাই না? কয়টা পোস্ট টোটাল? 4টা পোস্ট আছে। এখানে যদি আরো 6টা পোস্ট থাকতো, অর্থাৎ একটা পেজে, এই হোম পেজের মনে করেন যে পেজ নাম্বার 1, 1 নাম্বার পেজের মধ্যে এখানে পেজ শো করতেছে 4টা। যদি 10টা পোস্ট থাকতো বা 12টা পোস্ট থাকতো, যদি 12টা পোস্ট থাকতো, এখানে হয়তো আপনার 10টা শো করতো, বা আপনি যতটুকু চান যে এতটুকু শো করবে, আপনি ততটুকু শো করাইতে পারেন। বাট ডিফল্ট এটা মনে করেন যে মোটামুটি 10টা, তাই না? যে যেমন মনে করেন যে 10টা পোস্ট শো করবে, সো 10টা পোস্ট যে শো করবে, এই 10টা পোস্টের ছবি থাকতেছে, টাইটেল থাকতেছে, একটু শর্ট ডেসক্রিপশন থাকছে, এগুলোর জন্য কিন্তু অতিরিক্ত পেজটা ভারী হয়ে যাবে, তাই না? হবে কি হবে না? পেজটা তো ভারী হয়ে যাবে। এখন 4টা আছে, 4টাতে যতটা স্পিড পাবেন আপনি, আর বাকি 6টা হয়ে গেলে দেখা যাচ্ছে আরেকটু স্লো হয়ে যাবে, একটু ডিলে হয়ে যাবে ওয়েবসাইটটা। তো দেখেন, এটাকে ফাস্ট রাখার ওয়েটা কি, কিভাবে আপনি ফাস্ট করবেন, বা কতটুকু বৃদ্ধি পাচ্ছে আপনার এই যে পেজটা সাইজ কত, এটা কিভাবে লক্ষ্য রাখবেন, বা দেখবেন যে আপনার এই ইমেজটা পারফেক্টলি হয়েছে কিনা, আপনি পারফেক্টলি দিয়েছেন কিনা, ইমেজের সাইজ বেশি হয়েছে নাকি, আপনি কিন্তু এগুলো বুঝতে পারবেন। যেমন আমরা যদি এই পেজের সাইজ কত আছে এটা যদি আমরা জানতে চাই, এবং পেজটার সাইজ কত কেবি আছে বা কত এমবি আছে, এই টোটাল এই হোম পেজটার সাইজ কত এমবি, এটার হচ্ছে আপনার স্পিড, অর্থাৎ কত সেকেন্ডে এটা রান করছে, এটা আমরা একটু খেয়াল করব। দেখেন explain2.com আছে, এটাকে জাস্ট কপি করে নেব ইউআরএলটাকে। আমরা নতুন একটা ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটটার নেম হচ্ছে tools.pingdom.com। ওকে, এটা সোলারওয়াইন্ড কোম্পানির। তো দেখেন এই যে pingdom.com আছে, tools.pingdom.com। এই pingdom.com, এখানে এসে আপনি আপনার ওয়েবসাইটটা পেস্ট করবেন। এখানে ইউআরএল না দিলেও হবে, এখানে আপনার http না দিলেও হবে, এখানে জাস্ট সাইটের লিংক ইউআরএলটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে দেখেন, এখান থেকে আপনি চুজ করবেন কোন লোকেশন থেকে আপনি টেস্ট করতে যাচ্ছেন। আচ্ছা, আমরা লোকেশন ওয়াশিংটন ডিসি দিয়ে দিই, নর্থ আমেরিকা। সো ওয়াশিংটন ডিসি থেকে আমরা এটা টেস্ট করতে যাচ্ছি। স্টার্ট টেস্টে ক্লিক দেবো। আচ্ছা, একটু সময় লাগবে, আমরা সিরিয়ালে আছি, এখনো টেস্টিং শুরু হয়নি। স্যার আমাদের তো হিটলিপটা ডাউন হচ্ছে, হ্যাং অন আছে, রানিং টেস্ট আছে। আচ্ছা, হিটলিপ নিয়ে একটু কি প্রবলেম হচ্ছে? হিটলিপে ডাউনলোড হচ্ছে না হিটলিপটা। কেন? কেন যে স্যার দিস সাইট ক্যানট বি রিচড দেখাচ্ছে যখনই ডাউনলোড করতে যাচ্ছে। এমন তো হওয়ার কথা না। আচ্ছা, দেখবো এখন। দেখেন, এখানে আমরা এটা টেস্ট করেছি, টেস্টের রেজাল্ট দেখেন, নিচে হচ্ছে টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে। টেস্টের রেজাল্টে দেখেন আপনি পারফরম্যান্স গ্রেড পেয়েছেন 92, পারফরম্যান্স গ্রেড হচ্ছে 92, ইটস ভেরি গুড। আচ্ছা, পেজের সাইজ হচ্ছে আপনার 732 কেবি, 4টা পোস্ট আছে, এখানে টোটাল সাইজ হচ্ছে 732 কেবি। এটা লোড টাইম দেখেন 1.65 সেকেন্ড লোড টাইম, তাই না? লোড টাইমটা 1.65 সেকেন্ড। আচ্ছা দেখেন, এটা লোড টাইম কিসের উপর ডিপেন্ড করতেছে? একটা ওয়েবসাইটের আমি বলেছিলাম যে এটা কতটুকু লাইট ভার্সন হবে, কতটা ফাস্টার
আচ্ছা, যতটা লাইট হবে ততটাই ফাস্টার হবে। এরপর দেখেন আমরা যদি এখানে আসি, আচ্ছা এরপর দেখেন আরো আরো যদি মনে করেন যে আমরা কোনো একটা পোস্টের ভিতরে যাই, এই পোস্টের ভিতরে আসলাম, এটার কি অবস্থা এই পেজের। আচ্ছা দেখেন এখানে এখানে কত এমবি, 732 কেবি। সো হোম পেজটা আপনার 732 কেবি করে, এটা হচ্ছে আপনার সাইজ। তো এই হোম পেজের সাইজ 732 কেবি এমন যদি হয় যে 20 জন ভিজিটর আসছে শুধু হোম পেজ ভিজিট করে চলে গেছে, তাহলে আপনার টোটাল পেজ ভিজিট হবে কত কেবির? সেইটাই হচ্ছে আপনার ব্যান্ডউইথ থেকে খরচ হবে, তাই না? জি স্যার, জি স্যার। আমাদের যে ব্যান্ডউইথটা আছে 50 জিবি আমরা ব্যান্ডউইথ পেয়েছি, সো ব্যান্ডউইথ থেকে কিন্তু সেই অংশটা খরচ হয়ে যাবে। আচ্ছা ব্যান্ডউইথটা কতটুকু খরচ হয়েছে এটা দেখতে গেলে আপনাকে যেতে হবে সি প্যানেলে। ওকে, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা আমরা এখানে লোডিং টাইম দেখতে পাচ্ছি যে 1.6765 সেকেন্ড আছে। সো আমরা এখানে একটা নতুন প্লাগইনস ইউজ করব। আমরা চলে যাব প্লাগইনসে। সাইট ফাস্ট যেন ইমেজগুলো প্রবলেম না করে, খুব দ্রুত রান হয়। তারপর জাভাস্ক্রিপ্ট কোড যেগুলো আছে, HTML আছে, এগুলো যেন খুব দ্রুত লোড হয়, এর জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করব। প্লাগইনসটা দেখেন এখানে আছে প্লাগইনসের নেম হচ্ছে সবাই অ্যাড নিউ ক্লিক দেব। এই যে দেখেন প্লাগইনসটার নাম আছে স্মাশ। আপনি জাস্ট ক্লিক করবেন, স্মাশ নামের একটা প্লাগইনস আছে, এই যে এইটা হচ্ছে সেই প্লাগইনস। দেখেন এখানে লেজি লোড ইমেজ, অর্থাৎ যদি কোনো ইমেজের সাইজ বেশি হয়, কেমন যে একটা ছবির সাইজ বেশি হয়ে গেছে বা এটা খুব লোড নিতে ডিলে হচ্ছে, তো আপনি যদি এই স্মাশ এই প্লাগইনসটা ইউজ করেন এবং অপটিমাইজ করে দেন, তাহলে ইমেজগুলোকে যদি অপটিমাইজ করেন এবং কম্প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার সাইটটা খুব দ্রুত লোড হচ্ছে, ফাস্ট লোড নেবে। আচ্ছা দেখেন এই প্লাগইনসটা খুব ভালো রেটিং আছে, আমরা এটা ইউজ করব। এটা জাস্ট ইনস্টল করলাম। আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে দেখেন। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করেছি। সো এইটা হচ্ছে স্মাশ প্লাগইনসটা আমরা যেটা দিলাম, এই প্লাগইনসটা সবাই ইউজ করবেন, কেমন খুব ভালো একটা প্লাগইনস। এটা সেটিংসে আসবো আমরা, এখান থেকে সেটিংসে আসার পর আমাদেরকে দেখেন এরা রিপোর্ট দেবে। আচ্ছা সেটিংসের কথা বলছে অটোমেটিক কম্পিউশন, অটোমেটিক অপটিমাইজ হবে নিউ আপলোডস। ওকে নেক্সট, HTML image metadata, okay, enable lazy loading, next, usage data, allow usage data tracking, default আছে usage data tracking, okay, আচ্ছা এটা ফিনিশ করে দিলাম। জাস্ট ডিফল্ট সেটিং যেটা ছিল এটাই করেছি। এরপর দেখেন এখান থেকে স্মাশ করবেন, কেমন এই যে দেখেন এই যে রাইট সাইডে এখানে আসবেন, আসার পর এখান থেকে 26টা দেখাচ্ছে, 26 অ্যাটাচমেন্ট আছে আপনার, 26 অ্যাটাচমেন্ট দ্যাট নিড স্ম্যাশিং। আচ্ছা দেখেন এখান থেকে আপনি এটা স্ম্যাশে ক্লিক করবেন, এখানে আস্তে আস্তে এটা স্ম্যাশ হয়ে যাবে। এখন থেকে আর লেজি লোড নেবে না। এখন আমরা ওয়েবসাইটটার স্পিড আবার টেস্ট করব একটু পরে।
ফোন ক্লিনারের মতো আর কি কাজ করে। সরি স্যার ফোনের স্পিড বাড়ানোর জন্য যেরকম ক্লিন করি আমরা, বুস্ট করি এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেমন র্যাম ক্লিন করি এরকম। হ্যাঁ, এটা 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 অনেকটা এরকম যে আপনার ক্যাশগুলো হচ্ছে ক্লিয়ার করবে, প্লাস হচ্ছে এটা ইমেজগুলো যে যেরকম সাইজের আপনার হচ্ছে মনে করেন যে ডিসপ্লে আসবে ওই টাইপসের ইমেজ এখানে শো করবে। যেমন ছোট ছোট যদি ডিসপ্লে হয় সেখানে আরো আপনাকে এটা কনভার্ট করে দিবে ইমেজটা অটোমেটেড। ওকে, এটা আমরা অপটিমাইজ করে ফেললাম। আরো অনেক অপশন আছে, এগুলো দরকার নেই আমাদের। দেখেন আমরা মোটামুটি টোটাল সেভিং করলাম 314 কেবি টোটাল। আচ্ছা, এখন দেখেন আমরা এটা লোডিং টাইম কতক্ষণ ছিল দেখেন, 1.65 সেকেন্ড, তাই না? আচ্ছা, পেজ সাইজটা দেখেন ছিল কত, 732 কেবি। স্যার রিকোয়েস্ট কি এখানে? কতগুলো রিকোয়েস্ট, কতগুলো লিংকের রিকোয়েস্ট আসছে এখানে, এটার কথা বলা ও হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন আবার আমরা এটাকে টেস্ট করব। আচ্ছা দেখেন, আচ্ছা লোডিং টাইমটা দেখি এবার বেড়ে গেছে। ইমেজ স্ক্রিপ্ট আছে, সিএসএস আছে, HTML ফন্ট আছে। এটা আগেরটাই এটা শো করছে আবার। আগেরটাই চলে আসতেছে, একটু পরে টেস্ট করতে হবে, এটা আবার একটু সময় দিতে হবে। স্যার আমার ওয়েবসাইটে যখন লিখে ঢুকতেছি প্রথমে আপনার নো সিকিউর দেখাচ্ছে, আবার কোনো ক্লিক করলে আবার সিকিউর। প্রথমে কেন নো সিকিউর দেখাচ্ছে? যে আপনার হোস্টিং চেঞ্জ করার পর থেকে এরকম সমস্যা। কি চেঞ্জ করার পর? স্যার ওই যে আমরা যেদিন আচ্ছা যে ব্যাকআপ চেঞ্জ দিলাম করলাম, জি 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 জি। আচ্ছা কি প্রবলেম হচ্ছে দেখি 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 দেখি। আপনি একটা নিউ ট্যাব খুলে একটু ইয়া করেন, আবার ওয়েবসাইটটা লিখে সার্চ করেন, ঢুকেন, দেখা দিচ্ছে। গুগলে সার্চ করব না স্যার, ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকেন, এক্সপ্লেইন টুল লিখে। আচ্ছা এক্সপ্লেইন টুলেই আছে স্যার। এখন আপনি নিউ করে ঢুকেন, কি করব? এক্সপ্লেইন টুল লিখে explaintool.com লিখে নতুন করে ঢুকেন। আচ্ছা এক্সপ্লেইন টুল লিখে নতুন করে ঢুকলাম। এই যে স্যার প্রথমে নট সিকিউর দেখাবে, আবার কোন পোস্টে ক্লিক করলে তারপর সিকিউর আসবে। আচ্ছা কোথাও ক্লিক করলে তারপর সিকিউর দেখাবে। আচ্ছা কারণ হচ্ছে এটার হোম পেজটা আছে না, এই যে হোম পেজটা আছে, হোম পেজটা আমরা এখানে কপি করে এটা যদি পেস্ট করে দেখি, পেস্ট করে রাখি, দেখেন এটা HTTP দিয়ে আমাদের হোম পেজটা ভিজিট হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে HTTP দিয়ে এটা আমাদের করা আছে। কেমন? ওকে স্যার। এখানে আমাদেরকে s যোগ করতে হবে, s https। যখন https দিয়ে আপনি এন্টার করবেন তখন আপনার সিকিউর দেখাবে, হোম পেজও সিকিউর দেখাবে। মানে ইউজাররা দুই ভাবে ঢুকতে পারবে, HTTP দিয়েও ঢুকতে পারবে, HTTPS দিয়েও ঢুকতে পারবে। দুটোই এনাবল করা আছে। দেখেন এই যে হোমটাতেও এখন HTTPS এ, এটাতেও এখন আপনার দেখাচ্ছে। এটা কুকিজ ধরে আছে তো এই জন্য এমনটা হচ্ছে।
জি স্যার বাট আপনি দুইভাবে ইউজ করার একটা রাইট আছে আপনার, আপনি পাবেন, একজন ইউজার দুইভাবে ইউজ করতে পারবেন। কারণ দেখেন আমরা এই যে যদি সেটিংসে যাই, এটা কিন্তু আমরা সেটিংস করে দিয়ে রেখেছি। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসেও হচ্ছে HTTPS দেওয়া আছে, সাইট অ্যাড্রেস ইউআরএলও HTTPS দিয়েছি আমরা। জি স্যার জি স্যার কি প্লাগইনস দিলাম, প্লাগইনস তো দেখি আমাদেরকে আরো সাইজ টাইম বাড়ায় দিচ্ছে। আচ্ছা আমরা সাইট দেখি কি অবস্থা। আচ্ছা সেটিংসটা একটু খেয়াল করবো।
60 seconds. SHM ইউজ করছে না? জি স্যার। It's 90% দেখাচ্ছে, it's very good. এটি দেখাচ্ছে মোবাইল ইউজিবিলিটি 50% বা এরকম হলেই চলে, 80 30 50 এরকম হলেই এনাফ। টেক্সট টু এক্সপিরিয়েন্স একটু বেশি প্রয়োজন হয়।